এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই 5টা বই। সবাই বলে ইংরেজি বেসিক বেসিক বেসিক। বেসিকটা কি? ইংলিশ শিখতে চাও তো বেশি করে বিবিসি শোনো, সিএনএন দেখো, মুভি দেখো, গান শোনো। এটা আসলে 100% ভুল পরামর্শ। ভার্সিটিতে বিবিএ, এমবিএ, ল, ইকোনমিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 90% অফ দ্য স্টুডেন্টস আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে আর রিডিং। বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় ঢুকানো হয়েছে। 1 নম্বর হলো ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না। আর 2 নম্বর, আমার ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। স্পিকিং এর ইংলিশ আর রিডিং এর ইংলিশ আকাশ আর পাতাল, এটাই বুঝে না। আমার সাথে বলো টি 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 টু টু আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। আই এম ইটিং। তার মানে ইংলিশে ভালো হইতে পারলে 7 খুন। বাংলাদেশে ইংলিশের সমস্যার মূল কারণ হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। আজকের পডকাস্টটা অনেক 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 বেশি স্পেশাল। আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা বই। আমি জানি না আমার পরিচয় করে দেওয়া উচিত হবে কিনা। আমাদের সাথে আছেন সাইফুর স্যার, দি সাইফুর স্যার। আমার মনে হয় না যে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা স্যারকে চিনেন না। এবং আপনারা বই দেখতে পারতেছেন, প্রচুর বই। এবং আজকের এপিসোডটা আসলে অনেক অনেক স্পেশাল এবং রিজন আছে। স্যারের সাথে আমরা কথা বলতেছিলাম। স্যার 33 বছর ধরে ইংলিশ শিখাচ্ছেন এবং স্যার আমাদেরকে আজকে জানালেন, আজকে আমরা যখন শ্যুট করতেছি, আজকে 13ই অক্টোবর। স্যার বলতেছেন, আমি 13ই অক্টোবর 1991 সালে আমার এই যাত্রা শুরু করি। বিশ্বাস করেন ভাই, আজকে 13ই অক্টোবর। কিভাবে জানি জিনিসটা মিলে গেছে। স্যারের সাথে আজকে আমাদের প্রথম পডকাস্ট না, আমার অফিসে স্যার আসছিল। এটা আপনারা অনেকে যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। এবং বাংলাদেশে একটা ভয়াবহ প্রবলেম চলতেছে, সেটা হচ্ছে ভুলভাবে ইংলিশ শেখানো হচ্ছে। যার কারণে আমরা বাহিরের দেশে যাচ্ছি, ইংলিশে ঠিকমতো কথা বলতে পারতেছি না। আমরা ইংলিশে যে শিখতেছি, ভুলভাবে শিখতেছি, এটা কি আমরা জানি? সাইফুর স্যার যখন বলতেছিল, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি বেশি ফ্লোর নিব না সাজ্জাদ, আমি ডিরেক্টলি স্যারের কাছে চলে যাচ্ছি। বিকজ আমাদের অনেক কিছু ডিসকাশনের জায়গা আছে। আমরা কেন এতদিন এভাবে করে ভুল করে ইংলিশ শিখতেছি এবং সামনে আমরা কিভাবে ইংলিশের জড়তা কাটাবো এবং অনেক বেশি আমরা স্ট্রং আমরা হোল্ড যেন নিতে পারি। ফার্স্ট অফ অল স্যার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমাদের এই পডকাস্টে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালাম। আমি আই এম সো ভেরি হ্যাপি, খুব খুশি যে আমিও কিন্তু এই যে যেমন তোমার কাছে গেছিলাম, আমি সব জায়গায় এরকম নিজের গরজেই যাচ্ছি। বিকজ এই যে যেটা বললাম, ইংলিশ নিয়ে আসলে একটা ক্যান্সারের যেমন রোগ, মানে ওষুধ আবিষ্কার হইলে যে সে যদি গোপন রাখে, আমি যে ইংলিশ নিয়ে যা আলহামদুলিল্লাহ 33 বছরের এটা যদি গোপন রাখি, তাহলে তো আসলে এই জন্য আমি উঠে পড়ে লাগছি যে টু স্প্রেড ইট টু এভরিওয়ান। অ্যাবসলিউটলি স্যার। এবং স্যার, এখন এই মুহূর্তে আপনার কাছে সবচাইতে বড় প্রবলেম কোনটা দেখছেন? ওই তো মানে লেখাপড়ার ক্ষেত্রে, যেমন আমি আজকে ওই যে এখানে যে আসলাম, এখনো কিন্তু মেসেজ পাইছি এই যে স্যার আমি অনার্স মাস্টার্স বেকার, চাকরি পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না, সাফার। এবং গত কয়েক বছরে দেখছো না যে অনলাইন মানে অনেক আত্মহত্যা করতেছে ইয়াং ছেলে পেলে। অনেক কারণ থাকে, কিন্তু একটা কারণ কিন্তু সে কিন্তু মানে বিশেষ করে ভার্সিটিতে ওঠার পরে অনেকের কিন্তু লেখাপড়া কি হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যায়। অনেকে কিন্তু বুঝে না। এবং মূল কারণ কিন্তু আসলে ইংলিশটা, এই ইংলিশের কারণেই পুরা সমাজটা সাফার করতেছে। এটার এক্স্যাক্টলি কারণ কেন? আমাদের তো এই যে আমার হাতে এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ফর টুডে, ক্লাস 3 এর বই, ক্লাস ছোটবেলা থেকে প্রথমে আমাদের 12 বছর 13 বছর ধরে আমরা ইংরেজি পড়তেছি। এরপরে যদি আরো কারিকুলামের কথা ঢুকে যায়, কেউ অনার্স করে, মাস্টার্স করে, আরো তো 16 বছর 17 বছর পড়ালেখা করতেছি। এরপরেও ক্যারিয়ারে একটা ইন্টারভিউ ফেস করতে ভয় পাচ্ছি, একটা ইমেল লিখতে ভয় পাচ্ছি, একটা প্রপার ডকুমেন্ট হাতে ধরাই দিলে এইটা থেকে কি বলেছে সেটা বুঝতে ভয় পাচ্ছি। আর when it comes to agreement তো পুরো বাদ। মানে মূল কারণটা ধরিয়ে দেই, মানে এই যে আমি বলি যে এই যে 1 2 3 4 5, আমার হাতে 1 2 এর বই আর 3 4 5। মানে আমাদের দেশে অনেক আলোচনা হয় বা সেমিনারে বড় বড় শিক্ষাবিদ বা কনসালট্যান্ট দেশি বিদেশি, যে আমাদের দেশের ক্লাসরুম ইকুইপমেন্ট নাই, ভালো টিচার নাই, এই সেই। আমার কথা হলো, আসল অপরাধী এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই যে এই 5টা বই। এই যে সরকার থেকে যেটা দেয় ইংলিশ ফর টুডে, এই 5টা বই হলো আসল আসামি। কিভাবে আসামি একটু বলতেছি, তার আগে একটু বলি, আমি তো 91 সাল থেকে ইংলিশ পড়াই। এতদিন কিন্তু এগুলো আমার নজরে আসে নাই। মানে করোনার বন্ধটা
যখন শুরু হলো 20 সালের মার্চ মাসে লকডাউন, হ্যাঁ তখন তো সব বন্ধ, আমিও তখন ফ্রি হয়ে গেলাম। তখন আমি আবার ইংলিশ নিয়ে যে গবেষণা শুরু করলাম, যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই গ্রামের একটা বাচ্চাও বা বড় যিনি বাংলা পড়তে পারেন উনি যাতে ইংলিশ শিখতে পারেন। তো এই গবেষণা করতে করতে আমার প্রচুর বই ঘাটাইতে হয়েছে। তখন আমার যেটা নজরে আসলো, সাপোজ এই যে ক্লাস 2 এর বই, হ্যাঁ এটা খুবই মজার 2। এখন এই যে এই 1 থেকে শুরু করে এই বই, এই যে ইংলিশ ফর টুডে বোর্ডের বই, হ্যাঁ কোনো বাংলা নাই, পুরাটা কিন্তু ইংলিশ টু ইংলিশ। এবং কেন ইংলিশ টু ইংলিশ? হ্যাঁ এই যে অক্সফোর্ড কেমব্রিজের যারা ওই যে সাদা চামড়া ভাষাবিদ বা হার্ভার্ড ইত্যাদি, ওনাদের একটা মতবাদ আছে, এটা হলো ভুল মতবাদ। তারা বলেন যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে, মাতৃভাষা হারাম, হ্যাঁ ইংলিশ দিয়ে ইংলিশ শিখাইতে হবে। আমি বলি যে না, এটা তো ভুল কথা, এটা তো কমন সেন্সের বিরুদ্ধে। আমি যদি বলে এই গোদে ইত্তেময়ী দেশকা ইচিনি সান শি অনগো রুকু শিচিনানা হাচি কুদাসাই কন্নিচুয়া, কি জাপানি শিখে ফেলবা? আমি যদি 1.5 ঘন্টা জাপানিজ শিখাই, কোনো বাংলা না বলি হবে? ছাত্ররাই বলবে না স্যার আমি তো বাংলা জানি, আমার বাংলা দিয়ে বুঝান। মানে যেমন আমরা ছোটকাল থেকে কোরআন শরীফ পড়ি, কত খতম দেই, হ্যাঁ সবাই। আচ্ছা এই কোরআন খতম দিতে দিতে সূরা পড়তে পড়তে আমরা কি আরবি ভাষা শিখে ফেলছি? আরবি আরবি তো আল্লাহ তাআলা একটা নিয়ম রাখছেন, আল্লাহ তাআলা একটা সুন্দর রাখছেন যে অর্থ না বুঝলেও আল্লাহ তেলাওয়াত করলেই সওয়াব আছে। ইংরেজি কিতে অর্থ না বুঝে পড়লে তেলাওয়াত করলে সওয়াব নাই। বাই দ্য ওয়ে, আপনারা যারা পড়াশোনার পাশাপাশি কিছু স্কিলস ডেভেলপ করতে চান অথবা পার্ট টাইম জব করতে চান, দেশে অথবা বিদেশে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ আছে। আপনাদের জন্য এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, যেটা আপনাদের জন্য হতে পারে পারফেক্ট। কেন পারফেক্ট? এটার কিছু রিজন আছে। কারণ এই প্যাকেজে আপনি শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সব লেটেস্ট আপডেট, এইরকম 6টা খুবই ইম্পর্টেন্ট কোর্সেস। এই বান্ডেল প্যাকের কিছু হাইলাইটস আমার কাছে খুবই ভালো লেগেছে, যেরকম প্রতিদিন 60 ঘন্টার সাপোর্ট ক্লাস জুমের মাধ্যমে স্টুডেন্টসরা পাবেন। শুধু তাই না, 120টা লাইভ সেশন পাবেন এবং 4 জন টপ রেটেড ফ্রিল্যান্সার্সরা আপনাদের ক্লাস নেবেন। তারপর তাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা নাকি তাদের মেইন আকর্ষণ, স্টুডেন্টসদের খুবই ফেভারিট একটা ফিচার। শুধু তাই না, কোর্স শেষে বেস্ট স্টুডেন্টসরা চাকরি, ইন্টার্নশিপ এসআর ড্রিম আইটিতেই পাবেন। এখানে কিন্তু শেষ নয় নাফিস, এই প্রথম ফ্রিল্যান্সার্সদের জন্য তারা 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে। শুধু তাই না, এটার সাথে ল্যাপটপ, নগদ ক্যাশ, এসি, ফ্রিজ এগুলো জেতার সুযোগ রয়েছে। এন্ড দ্য গুড নিউজ ইজ এসআর ড্রিম আইটি তাদের 4 বছর উপলক্ষে 90% ডিসকাউন্ট দিচ্ছে স্টুডেন্টসদের জন্য। আর অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট 2 সেন্সের অডিয়েন্সরা কিন্তু 2CP10 এই কোডটা ব্যবহার করলে অন টপ অফ দ্যাট 90% ডিসকাউন্ট আরো 10% ডিসকাউন্ট অ্যাডিশনালি পেয়ে যাবে। ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। সো দেরি না করে আজই রেজিস্টার করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সব ডিটেইলস দেওয়া আছে। তো এখন মূল কালপ্রিট, এই যে আবারও বলতেছি, এটা কিন্তু আমি এতদিন জানতাম না। এই 2021 সালটা আমার কাছে একটা রহমত হিসাবে, যে এই যে আমি দেখলাম, আমি কিন্তু থান্ডার্ড হয়ে গেছি। আচ্ছা যে একটা বাচ্চা, মানে তুমি চিন্তা করো এটা কি কিছু শিখবে বাসায়, মানে শেখার কি আছে, মানে তার নিজে পুরাটাই নিজে করতে পারবে না। তো এখন ওই অক্সফোর্ড থেকে ওহি নাজিল হয়েছে, ফলে আমি মজা করে বলি যে ওই যে ঢাকাতে মতিঝিলে বোর্ড অফিসের উম্মতরা, তার মানে সরকারি লেখকবৃন্দ, টিচারবৃন্দ ওই ওহির উপরে আমল করে বাংলাদেশের এই যে 1 থেকে 5 বোর্ডের বইয়ে কোনোই বাংলা অর্থ উচ্চারণ কিছুই দেয় নাই। ফলে জীবনের প্রথম 5 বছর, মানে এটাই তো ফাউন্ডেশন, এইটাই তো ফাউন্ডেশন। এই যে গণ বাঙালি ধরো আমি তুমি যারা শহরে বড় হয়েছি বা একটু ভালো ফ্যামিলির, তারা পারিবারিক কারণে কোনোভাবে ইংলিশটা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে গ্রামে গঞ্জে লাখ লাখ কোটি কোটি এই যে গণহারে যে দুর্বলতা, এইটার মূল আসামি হলো এই 5টা বই। এবং আরো মজার ব্যাপার আছে, যে মজার ব্যাপার হলো, সাপোজ আমি ক্লাস 2 এর বই, এখন শুরুতে আছে এক পেজ প্রিফেস হলো বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী, বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী। এটা কোন ভাষায়? এটা ইংলিশে। আচ্ছা, তারপর এখন মজাটা হলো এই পেজটা একটু উল্টা পেজে এক পেজ আছে বাংলা, কি লেখা আছে? নির্দেশনা, যে কিভাবে পড়াইতে হবে, যে এই টিচারদের জন্য নির্দেশনাটা বাংলা ভাষায়। মানে পুরা বইয়ে যে 1 2 3 4 5
এই ক্লাসগুলির বইয়ের মাত্র একটা পেজে বাংলা আছে, কাদের জন্য? টিচারদের জন্য। এবং কিভাবে পড়াইতে হবে এই নির্দেশনাটা বাংলায়। তার মানে কি, মজাটা বোঝা গেছে? যদি এইটা যদি ইংলিশে দিত, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার এই এক পেজ ইংলিশ পড়ে বুঝতেন না যে আমাকে কি বলা হইলো। তার মানে স্যার টিচাররা, আমরা এতটুকু বুঝতে পারতেছি আমাদের টিচারদেরকে বাংলায় বললে তারা বুঝে, ওয়্যারএজ বাচ্চারা সব ইংরেজি জানে। বাচ্চাদেরকে এখন টিচারই স্যার আমার একটা কথা আছে, তার মানে কি ব্যাপারটা এরকম যে টিচাররাই যেহেতু বইটা পড়াবে, টিচাররাই ইংরেজিটাকে বুঝে বুঝে বলবে। তার মানে তো স্যার ওই যে ক্লাসরুমে যখন টিচার এটাকে বলবে তখনই তো হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন ওইটাই হইতেছে না কেন? এই যে মানে মূল কথা হলো, টিচারই তো ইংলিশে এত দুর্বল যে উনাকে যদি এই কথাটা ইংলিশে বলা হয় উনি তো বুঝবেন না। সেই জন্য তাকে বাংলায়। তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার, আমি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, আমি এত ইংলিশে দুর্বল, আমি এইটাই বুঝি না। তাহলে আমার বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা এটা কিভাবে শিখবে? একদম ফ্যান্টাস্টিক। এবং আরো মজার মানে যে ওই যে এই গত 8 বছর আগে বাংলাদেশের সারা দেশের প্রাইমারি টিচারদের, সরকারি প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ কাউন্সিলের হাতে। তার মানে যে শিয়ালের হাতে মুরগি পালতে। ওনারা এই যে মাস্টার ট্রেনার, ওনারা কিন্তু ওই যে পিটিআই, বাংলাদেশের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি যত ট্রেনিং হয় মাস্টার ট্রেনার, ওই যে অক্সফোর্ড থেকে যা আসছে ওইটা বলেন এই ক্লাসে, ইংলিশ ক্লাসে বাংলা বলবেন না, ইংলিশ টু ইংলিশ পড়াবেন। ফলে আরো প্যাচ। আরে কতটা গ্যাপ পড়ে গেছে, যে বাচ্চাটা স্যার প্রকাশ করতে পারছে না, কিছুই জানে না। স্যার আমি বুঝি না, ও বলছে যে মানে এই 5 লাইন মুখস্থ করে আসবা, ও কোনো মতে একটা উল্টাপাল্টা উচ্চারণ দিয়ে মুখস্থ করে ঠিকই যাচ্ছে। হি ইজ নট লার্নিং ইট ফ্রম হিজ হার্ট। কারণ ওর হার্টে তো আছে ওর মায়ের শেখানো ভাষা। আমাদের তো ওটাই। স্যার সবচেয়ে আপনি একবার শেয়ার করলেন মাঝখানে যে ক্লাসরুমে তো না হয় 40 মিনিট। ওইটাই টিচার বললো। মানে এই যে যেমন আমাদের দেশে বলা হয় বিভিন্ন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে যে ইংলিশ আমাদের গ্রামে গঞ্জে টিচার দুর্বল, সেই জন্য হইতেছে না। ওইটা মূল কারণ না। টিচার তো 40 মিনিট, তো বাসায় যদি এই বাচ্চাটা, এই শিক্ষার্থীটা ওই উপজেলায়, ওই গ্রামে সে যদি এমন বই পাইতো যেটাতে বাংলা উচ্চারণ দেয়া, বাংলা অর্থ দেয়া, তো নিজেও কিন্তু সে হইতো, শিখতে পারতো। ওইটাও সমাধান আমরা বের করে ফেলছি, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটু বলি, এই যে বাংলাদেশে এই যে সবাই বলে এই যে আজকে বাঙালির পড়ার প্রতি অনীহা, পড়তে চায় না, একটা মূল কারণ কিন্তু এই বইগুলা। কেন? সে তো পড়ে কিছুই বুঝতেছে না। কোরআন শরীফ না হয় তেলাওয়াত করলে যে আমি সব পাবো, আধা ঘন্টা পড়লাম, 10 মিনিট পড়লাম, কিন্তু এটা এই কারণে এই যে আমি তো বিদেশ থেকে, সিঙ্গাপুর, ওই দুবাই, কাতার থেকে বাঙালিদের রেগুলার SMS পাই, যে এমনকি ফ্রান্স থেকে SMS, দুবাই, কাতার থেকে কি স্যার এই যে বিদেশে আসলাম, আমরা এই সব খাটনির কাজ করি, আমাদের কষ্ট বেশি, বেতন কম। আর ইন্ডিয়ানরা দে ক্যান স্পিক ইন ইংলিশ, তারা কষ্ট কম, বেতন বেশি। আমি কিন্তু মজার একটা SMS পাইছিলাম এটা কয়েক বছর আগে ওমান থেকে। সে লিখছিল, স্যার আমি এই যে ওমানে আসার আগে আপনাদের এখানে একটু ইংলিশ শিখে আসছিলাম, আপনার বই টই পড়ে কোর্স করে, এটা প্রায় 12 বছর আগে। তা এখন ওমানে আসার পর আমি ইংলিশ ভালো পারি। তা আমি যখন ইংলিশে টকিং করি, সে বলতে লিখছে মেসেজ যে স্যার সবাই আমাকে জিজ্ঞেস করে আপনি কি ইন্ডিয়ান নাকি। যখন বলি না আমি তো বাংলাদেশি, তখন কেউই বিশ্বাস করে না, বাংলাদেশিরা তো এরকম পারে না। এবং সে বলছে স্যার আমি কিন্তু লেবার ভিসায় এসে আমি সুপারভাইজার হয়ে গেছি। কেন? আই ক্যান স্পিক ইন ইংলিশ। এই একটা স্কিল, এইটা কিন্তু কাতার হোক, সারা দুনিয়ায় বাঙালির ন্যাশনাল প্রবলেম। এটা ন্যাশনাল প্রবলেম। এই যে জিডিপি বলো বা এই যে রেমিটেন্স, এটা 2 গুণ 3 গুণ হয়ে যাওয়া সম্ভব জাস্ট একটা স্কিলের জন্য। নাফিস, আমরা আমাদের মানে রেমিটেন্স 2 গুণ করতে পারি, 3 গুণ করতে পারি, ইংরেজিটা যদি ঠিক হইতো, যদি ইংলিশ আর কিচ্ছু না ওই একই। এবং ওই যে কাতার থেকে এক ভদ্রলোক, উনি আমাদের বই কিনে নিয়ে গেছেন, ওই যে কাতারে, ওইখানেও উনি বললেন যে এই যে একজন হয়তো বাঙালি ওখানে যায়, হয়তো প্রথমে শ্রমিক বা অফিসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে, পিয়ন হিসাবে, সে কিন্তু একটু ইংলিশ শিখলে ওই অফিসেই, একই অফিসেই সে একটু হায়ার পজিশনে যাবে, সে বেতন 2 গুণ হয়ে যাবে। এটাই হলো রিয়েলিটি।
স্যার কারণ ইংরেজি তো আমি যেটা বুঝি স্যার, যে ছোটবেলা থেকে যে ইংরেজিটা পড়াচ্ছে আপনি মানে তুই তো এগুলো পড়ছিস, আনডাউটেডলি পড়েছি, মানে তুই ও তো স্যার ইংলিশ মিডিয়াম ছিল, আমি বাংলা মিডিয়াম, বাট সো সেম প্রবলেম, ওখানে তো আর ইংলিশ টু ইংলিশে। হ্যাঁ না এখন ঘটনা আমার কাছে মনে হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি শিখতে পারছি বড় হয়ে, ছোটবেলায় কিন্তু আমি শিখিনি। ছোটবেলায় আমি মুখস্থই করছি, আমি কিচ্ছু বুঝিনি, জিওগ্রাফি পড়ছি, জাস্ট মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মেমোরাইজ। স্যার আমিও আই উড লাভ টু অলসো শেয়ার আমি কিভাবে শিখছি। তার আগে স্যার মানে আমি বলতেছি এই যে বইগুলো যখন আমরা পড়ি ছোটবেলায়, স্যার আমি প্রিটি শিওর আমার বাবা মা যে আমার জন্য ইনভেস্ট করছিলেন, হ্যাঁ নিজেরা একটা মনে করেন হাজব্যান্ড ওয়াইফ ট্যুর না দিয়ে বাচ্চার পেছনে পুরোটা খরচ করতেছে, তাদের নিজেদের লাইফ পুরোটা স্যাক্রিফাইস করে আমাদের জন্য দিচ্ছে স্যার। এই যে এত বড় ইনভেস্টমেন্টটা তারা চাচ্ছিলেন সন্তান ভালো ইংরেজি শেখে। যেমন আমার বাবার কথা বলতে, বাবা খুব সুন্দর একটা কথা বলতেন যে তাকে নাকি কোনোদিন ইংরেজিতে কেউ আটকাইতে পারে নাই। ওয়াও, তাই নাকি? বলে কি হ্যাঁ, টিচার যখন রুমে ঢুকতো পেছনের গেট দিয়ে নাকি পালাই যেত, ইংরেজি ক্লাসে কেউ আটকাইতে পারে নাই। স্যার শিখার জায়গাটা খুব মজার একটা জায়গা দেখেছি আমাদেরকে স্যার, এক্স্যাক্টলি বাংলা ধরেই কিন্তু ইংরেজি শেখাইছিল স্যার। প্লিজ স্যার আমি ফ্লোন দিব না, আপনি একটু বলেন স্যার, আপনি আপনার স্টুডেন্টদের জন্য তাহলে কি সাজেস্ট করতে? সমাধানটা এই যে আমি একটু দেখাই, এই যে যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, এটা দেখানোর আগে একটু বলি। সাপোজ প্রথম দিন একটা কেজির বাচ্চা, 1-এর বাচ্চা ইংলিশ কিছুই পারে না, অথবা একটা কৃষক ভাই আসছে, একটা লেবার ভাই, স্যার আমি তো দুবাই যাবো, সিঙ্গাপুর, আমি একটু ইংরেজি শিখাই দেন। আমি কিভাবে শুরু করব? মনে করো ক্লাস, ইউ আর মাই স্টুডেন্ট, প্রথম দিন কিচ্ছু নাই, হ্যাঁ আমার সাথে আমি যাওয়া, আমি যা বলি যাওয়া, গো, আমার সাথে আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, শেখা শুরু হলো। এতটুকুই বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে কি হয়, আই হলো প্রোনাউনের একটা প্রকার আছে, গো হইলো ভার্বের ওটা ভেদ আছে। চলো বাবা আগে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি। এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতে জীবন শেষ। এবং ওই দিন ফেসবুকে দেখলাম যে ফ্যাক্টিটিভ ভার্ব, হ্যাঁ তারপর কত ফাইনাইট ভার্ব, অক্সিলারি, এই আমি বলি যে এটা যদি ওই ট্রাম্প সাহেবরে যে জিজ্ঞেস করা হয়, উনি নিজেও পারবে না, তারা তো পারবে না। কিন্তু এই হলো সমস্যাটা যে আমাদের দেশে। এবং আমি বলি যে আমাদের দেশের একটা তো হলো শুরুর থেকে সে ইংলিশ শিখতেছে না, আরেকটা মূল ক্রান্তিট হলো আমাদের দেশের এসএসসি, এইচএসসি সব পরীক্ষাই হলো গ্রামার ওরিয়েন্টেড, অ্যাক্টিভ প্যাসিভ নারেশন ভয়েস, ইন হবে না অন হবে, টু না আইএনজি, এটার আগে দা হয়, এটার আগে ইন হয়। আই হ্যাভ এ কাউ ইজ হেড বাই মি, ওই যে প্যাসিভ ভয়েস করে না, জোর করে প্যাসিভ। কেউ আমার মনে হয় নাফিস তো স্যার বাইরেও ছিল, যে এইগুলো শেখার কারণে ওদের সাথে মাঝে মাঝে যখন কথা বলতো বলতে, তুই এইভাবে কথা বলিস কেন? আমাদেরকে তো শিখেছে জোর করে প্যাসিভ করা, বললেন না স্যার, জোর করে এমন প্যাসিভ করা শিখছি আমরা ভাবি দিস ইজ ন্যাচারাল। ও বলে যে দুনিয়া কেউ এভাবে কথা বলে না। স্যার কোথায় আছে এই যে আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে এই বইগুলা, এই যে এইটা শুরু, এই যে একটু আগে যে আমি যেভাবে শিখেছি বাংলা সেভাবে ইংলিশ, এবং এখানে শুরুটাই যে কিনা শুধু বাংলা পড়তে পারে, এবিসিডি চেনে না, এই যে আমি বাংলায় লিখে দিছি আমি আই, হ্যাঁ তারপরে তুমি ইউ, তারপরে এখানে যাওয়া গো, হ্যাঁ খাওয়া ইট, তারপরে কি আমি যাই আই গো, আমি খাই আই ইট। এই যে এইটা কিন্তু একটা মানে একটা ইনোভেশন, হিস্টোরিক ইনোভেশন, এটা দুনিয়াতে নাই। এই জন্যে এবং এইভাবে সিরিয়ালি আমরা মানে যে কিনা এবিসিডি চিনে না, জাস্ট বাংলা, সেই বাংলা পড়তে পারলে হি অর শি ক্যান লার্ন ইংলিশ। এইভাবে আমাদের পুরো একটা মানে এই যে একটা সিরিজ যেভাবে, এবং এইটাই আমি উঠে পড়ে লাগছি যে ইতিমধ্যে বহু প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসা এগুলো পড়াচ্ছে, যারাই পড়াচ্ছে স্টুডেন্টরাই ওই কর্তৃপক্ষকে যে স্যার আমাদের এত উপকার, যে এভরিওয়ান ইজ হ্যাপি, যে এইভাবে। এবং বাচ্চারাও যে রাইট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে দে স্টার্ট টকিং ইন ইংলিশ, ওরা তো দ্রুত শিখে, তারা আই গো, আই প্লে, আই ডু, তারপর এটা কি প্রভাব পড়তেছে। ফলে ওই যে বিশেষ করে আমি আরেকটু তাহলে বলি, প্রসঙ্গটা আসলো, আমি ওটা জানতাম না, মানে এই ব্যাপারগুলি, এই বইগুলি ছাপা, মানে এটা প্রায় আমি ওই 20 সালের মার্চে গবেষণা শুরু করলাম, প্রায় 1.5 বছর লাগলো, তারপরে এগুলো ছাপা হলো। এই যে তখন আমার অন্তরে আসলো, আরে এইটাই তো ইংলিশ শেখার চূড়ান্ত সহজ পদ্ধতি, সঠিক পদ্ধতি, এর চেয়ে সহজ আর হবে না।
হ্যাঁ, এতে সহজ করা সম্ভব না। মানে ওই যে কেউ কেউ আমাকে বলে স্যার আমার জন্য ইংলিশ, আমার জন্য দোয়া করেন, আমি ইংলিশ শেখানো নিয়ে গবেষণা করতেছি। আমি বলি যে দেখো ভাই, আমি দোয়াও করবো না, আমার দোয়া করলে তো কাজে লাগবে না, তোমার পরিশ্রমটা পুরো ওয়েস্টেজ হচ্ছে। কেন তুমি এর চেয়ে সহজ আর পারবে না? কেন পারবে না? ওই যে একটু আগে বললাম, একটা কৃষক ভাইও যদি আসেন যে স্যার আমি তো দুবাই সিঙ্গাপুর যাবো, আমার একটু ইংরেজি শিখাই দেন, তা আমি কি করব? আমি আই যাওয়া গো, আমি যে আই গো। কারণ উনি যদি বলেন স্যার আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে আরও সহজ করেন, আমি কে কাটেন, যাই কে কাটেন, আমি যাই আরও ছোট করে দেন, কারণ আমি যাই আমি করি, আর চেয়ে ছোট হবে না। এর চেয়ে আর সহজ করা তো এই যে আমরা তো সহজতম দিয়ে শুরু, হ্যাঁ, এই যে শুরু হইলো একটা যে, তো এই ইতিমধ্যে বহু যে যেটা বলতেছিলাম যে নুরান বাংলাদেশে, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া বহু জায়গায় যাওয়া হচ্ছে, আমরা ওই যে আমি আবার মাদ্রাসা কেন্দ্রিক নুরানি মাদ্রাসা, এটা একটা রেভলিউশন ঘটাচ্ছে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে। মানে সরকারি প্রাইমারি স্কুলে কিন্তু ছাত্র কমে যাচ্ছে সব জায়গায়, কেন? ওখানে তো লেখাপড়া হয় না। আর নুরানি মাদ্রাসায় কেন মানে লাখ লাখ ছাত্র পড়তেছে, ওইটা কিন্তু শুধু মানে আমি এতদিন ওইটা বুঝি নাই, গত 3 বছর ধরে কাজ করতে করতে। ওটা কিন্তু ওইটা হলো বলা যায় নুরানি, ওটা কিন্ডার গার্ডেন। ওখানে দ্য স্টুডেন্টস আর লার্নিং ম্যাথ, ইংলিশ, বাংলা আর সূরা কেরাত তো আছেই। ফলে যত গার্জিয়ান, ঢাকা শহরেও কিন্তু অনেকগুলি নুরানি মাদ্রাসা আছে, তো বা ইসলামী স্কুল নামে, তো গার্জিয়ানরা দেখতেছে যে আমার বাচ্চা তো বাংলা, ইংলিশ, অঙ্কও শিখতেছে, আবার ওদের হাতের লেখারও খুব সুন্দর সিস্টেম আছে, আবার আরবিও শিখতেছে। ফলে তারা অন্যটা বাদ দিয়ে এই নুরানিতে, এবং আসলেই কিন্তু একটা তৃণমূল পর্যায়ে একটা বিপ্লব, এবং এই বহু প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের এগুলো পড়াচ্ছে। যারাই পড়াচ্ছে তাদের ছাত্রও বেড়ে গেছে, তাদের ইনকামও বেড়ে গেছে। কেন? মানে ওই যে স্টুডেন্ট যখন একটা এই প্রতিষ্ঠানের বাচ্চারা যখন ইংলিশে কথা বলে, এটা গার্জিয়ান বিশেষ করে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ায় পড়ে, অমুকের ছেলে কিভাবে কোথায় পড়ে। যেমন ঢাকা শহরে এই যে সিপাহী বা কোরআন, হ্যাঁ, টেম্পো স্ট্যান্ড, ওখানে এই একজন একটা ছোট মাদ্রাসা শুরু করেছিলেন, উনি বেশি ছাত্র নাই, তো পরে আমাদের খবর পেয়ে আমাদের খবর দিলেন, তখন ওই যে আমরা এই বই উনি চালু করলেন, চালু করার 2 মাস পরেই তার ছাত্র ডাবল, আরও 4 মাস পরে আরও একদম, এখন আরও আগে উনি বলতেছেন আগে আমি বেতন নিলাম 800 টাকা, এখন নেই 2000-3000 টাকা করে। কেন? ইংলিশ বলতে পারে গার্জিয়ানরা, এবং আসলে এবং স্টুডেন্টরাও, গার্জিয়ানরাও কিন্তু এসব বই দেখে হ্যাপি যে আমরাও তো ছোটোকালে এইভাবে শিখে নাই যে এই যে। এবং আরেকটু বলি যে আমি মানে আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত বড় এটা একটা আবিষ্কার হয়েছে। এবং আমি যেটা আরও টার্গেট করছি আস্তে আস্তে, সাপোজ বাংলাদেশে এখন অনেকে তো কোরিয়ান শিখে, জাপানিজ শিখে, ওই যে বাইরে যাওয়ার, যে এইটাকে টেমপ্লেট রোল মডেল করে, বুঝে গেছে। আমি কিন্তু ইতিমধ্যে বাসায় রাস্তা মানে অনেক জায়গায় ওই ফুটপাতেও ধরো জার্মান ল্যাঙ্গুয়েজ আর অনেকগুলি বই কিনছি, প্রচলিত বইগুলি, ওগুলো খুইলেই এখন আমার কিন্তু পুরো বিরক্ত লেগে যায়। মানে টেমপ্লেটটা বোঝা গেছে কি হবে, এখানে যেমন ইংলিশ, এখানে হয়ে যাবে জার্মান, এখানে হয়ে যাবে জাপান, মানে এটা একটা ইউনিক। ইভেন অ্যারাবিকটাও তো ওইটাই হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কতটা উপকার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই অ্যারাবিক নিয়েও একটু এই জন্য আমি যারা এগুলোতে এক্সপার্ট ওরকম খুঁজতেছিও, আবার আস্তে আস্তে করে এই যে এইটার টেমপ্লেট, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল সম্ভব, মানে বুঝলেন এটা। আমি তো ওই যে বাইরের ওই যে ধরো মালয় বই, মালয় ল্যাঙ্গুয়েজ বা জার্মান, ওগুলো তো সব মানে ইংলিশ আর মালয় বা ইংলিশ আর জার্মান, ওই পদ্ধতিটা দেখে এখন কিন্তু আমার বিরক্ত লাগে না। ওগুলোর মধ্যে কি দেখেন মেইনলি আসলে? ওই যে মানে প্রচলিত যে বইগুলা, মানে অন্য ল্যাঙ্গুয়েজের যেগুলো কিনছি, ওগুলো টিপিক্যাল ওই গ্রামার, মানে এমন ভাবে মানে মানে বুঝতে পারছো এটা, এইভাবে ওই সাবজেক্ট ভার্ব ওই যে ওইভাবে এরকম। এমনকি আমি ওই যে হোটেল শেরাটন ওখানে দেখলাম যে বইয়ের দোকান আছে, আমি ওই ফরেনারদের জন্য বাংলা শেখার বই ওগুলো কয়েকটা কিনছি। আস্তে আস্তে ওইটাও আমার মাথায় ঢুকছে যে টু রাইট এ বাংলা লার্নিং বুক ফর দ্য ফরেনার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে প্রচলিত বইগুলি যেগুলা, ওইগুলোও কি সেম প্রবলেম? কিন্তু ওই গতানুগতিক একটা ফরম্যাটের মানে অন্যরকম। না আমি বলতেছি ওখানেও কি স্যার ওই যে বাংলা গ্রামার ঢুকায় দেয়? কঠিন করে, খুব কঠিন করে। ও এখন মূল একটা জিনিস যে বাংলাদেশের সবাই যারা এই যে বড়রা বা অনার্স মাস্টার্স বা চাকরিজীবী, হ্যাঁ, এই স্যার আমি স্পোকেন শিখতে চাই, বা আমি ইংলিশের এই বেসিক দুর্বল, ফাউন্ডেশন দুর্বল। কারণ এইটাই কিন্তু মূল সমস্যা, যে ফাউন্ডেশন বা আমার বেসিকটা খারাপ। কারণ বেসিক খারাপ কিন্তু বলে না, এখন বাংলাদেশে অনেক কোচিং আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কারণ বেসিকটা খারাপ। এখন তাহলে কি শিখবো? সবাই শুরু করে পার্টস অফ স্পিচ, জেন্ডার, নাউন,
এগুলো না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর এইটাই একটা রেভলিউশনারি কনসেপ্ট। একটু বলতেছি বেসিক ইংলিশ, সবাই বলে ইংরেজি বেসিক বেসিক বেসিক, বেসিকটা কি? আমি যদি বেসিকই যদি না চিনি তাহলে এখন কিন্তু ওই ভুল জিনিস শিখতেছেন। বেসিকটাকে একটু বুঝাই দেই, এটা একটু খেয়াল করে যে বেসিক, এখন এই ইংরেজির বেসিক কি এটা বুঝতে হলে আমাকে বাংলার বেসিক চিনতে হবে। আচ্ছা, বাংলার বেসিকটা কি? আচ্ছা, তার আগে যেহেতু প্রসঙ্গটা আসো একটু বলি যে আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলা আমাদের কাছে কঠিন না সহজ? সহজ। আমেরিকা ইংল্যান্ডে ইংলিশ ওদের কাছে সহজ। পৃথিবীতে কম বেশি ধরলাম 6,000 ভাষা আছে, ভাষা বিজ্ঞানীরা খুঁজে পেতে সারাদিনে 6 বা 7,000। আর সারা দুনিয়ার মানুষ তারা যে মাতৃভাষা শিখে বড় হয়ে শিখে না ছোটকালে? আমরাও বাংলা শিখছি ছোটবেলায় 3-4-5 বছর বয়সে। আর একটা 5 বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং গণিত অপাদানের সপ্তমী পড়ানো হয়, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ানো হয়, ওই 4 বছর বাচ্চা কিচ্ছু বুঝবে না, কিছুই বুঝবে না। কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে, চাইনিজ হোক তার মাতৃভাষাটা। তার মানে কি আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে সহজ করছেন। মানে পৃথিবীর সহজতম কাজ হলো ভাষা শেখা। কেন? বাচ্চা পারে, বাচ্চা যেই কাজটা পারে এই কাজটা সহজতম কাজ। এটা কিন্তু আমি কিন্তু এই গত 3 বছর আমি খালি এগুলো নিয়ে চিন্তা করি। আমি বলি যে বললাম না মাদ্রাসায় কাজ করতেছি, তো ওদেরকে তো আমি অনেক চিন্তা করে ওদেরকে ওই গ্রুপকে বুঝাইতে হয় যে ল্যাঙ্গুয়েজ সোজা। মানে বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় ঢুকানো হয়েছে। 17 কোটি 1 নম্বর হলো ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না, কোনো মতে কমন ফালায় পাশ করে যায়। আমি ক্লাসে বলি দেখো তুমি আজকের থেকে মাথায় ঢুকায় নাও বাংলা যেমন সোজা ইংলিশও সোজা, যে কোনো ল্যাঙ্গুয়েজই সোজা। কেন না হলে ওই শিশু বয়সে 4 বছর সে আরবিও পারতো না, চাইনিজও পারতো না, যে এটা তো ল্যাঙ্গুয়েজ সোজা। আর 2 নম্বর আমাদের দেশে ধারণা ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। এটাও ভুল ধারণা। এটা 17 কোটি বাঙালি এত গ্রামার শিখেও তো উদ্ধার হইতেছে না। তাহলে এখন তাহলে ওই যে বাংলা এখন বেসিক আমাদের, তাহলে মূল কথা হলো ইংলিশ ইজ ইজি। তাহলে আমরা কেন 12, 14, 16 বছর পরেও পারি না? তাহলে আমার সিস্টেমে কিছু একটা আছে, সমস্যা তো আছে নিশ্চয়ই। আমি সব যুক্তি দিয়ে বুঝাচ্ছি। যেমন একজন ডাক্তার তার 90% রোগী মারা যায়, একজন প্লেয়ার তার 90% ক্যাচই সে মিস করে, বা একজন এই লয়ার 90% কেসেই হেরে যায়। তাহলে নিশ্চয়ই ওই প্লেয়ার, ওই ডাক্তার, ওই লয়ার তার পেশায় তার কাজে দক্ষ না। তাহলে যেই সিস্টেমে 12, 14, 16, 20 বছর পড়ার পরও একটা দেশের শিক্ষিত জনগোষ্ঠীর আমরা 90%-এর বেশি না পারি স্পিকিং, না পারি রিডিং, না পারি রাইটিং, ইংলিশ বই দেখলে বাঙালির জ্বর উঠে, তাইলে আমার সিস্টেম মানে পুরা ভুল, কোনো একটা গন্ডগোল। এটা কোনো মন্ত্রীর দোষ না, কোনো সরকারের দোষ না, এটা পুরো সিস্টেমের কিছু একটা। এটা কেন হলো এবং এটা কেন, ওইটা একটু বলি। মানে আমি আবার বলছি, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আবার একটু বলে দিই, আমি তো ঢাকাবাসী আইবিএর টিচার ছিলাম। আমি এমবিএ করে আইবিএর টিচার, যেই আইবিএ কে সবাই তো দূর থেকে স্যালুট দেয়, সেটা কেঁদে পাচ্ছি। মানে বাংলাদেশে এত বেকার, অথচ আইবিএর এমবিএতে ভর্তি পরীক্ষা দেয় মাত্র 2,500, এত কম। আর এই বিবিএতে যায় 6,000। কেন? ভয় পাই ইংলিশ ভর্তি পরীক্ষার। তো এখন আমি আইবিএর টিচারের চাকরি 2002-তে ছেড়ে দিয়ে এই সাইফুস শুরু করি। এখন আমি ক্লাসে এটা যখন প্রসঙ্গটা আসে মজা করে বলি, দেখো আমি যদি 2002-তে চাকরি না ছাড়তাম এতদিনে আইবিএর একজন বিজ্ঞ প্রফেসর হয়ে যেতাম। কিন্তু প্রফেসর হয়ে এতক্ষণ তোমাদের থেকে যা বললাম এগুলো আবার কিচ্ছু বলতাম না। তখন আবার বুদ্ধিজীবী মার্কা আতেল কথাবার্তা বলতাম। তখন আবার বলতাম না 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 গ্রামার শিখতে হবে, গ্রামার ছাড়া তো ভাষার গাঁথনি হবে না, ভাষার গাঁথনি করতে হবে গ্রামার। কিন্তু যখন এই যে সাইফুস শুরু করলাম, ইংলিশ পড়ানো শুরু হলো, এই গত 33 বছর ধরে পড়াইতেছি, আর 2002 সাল থেকে সাইফুস নাম দিয়ে। তো এখন এই পড়াইতে লাখ লাখ বাঙালিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এর মধ্যে শত শত ইংলিশ টিচার, স্কুলের ইংলিশ টিচার, কলেজের ইংলিশ টিচার, ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টিচার। তখন আমিও ভেবাচায়া হয়ে গেলাম, কি ব্যাপার বাঙালি পারে না কেন? তখন গবেষণা করতে করতে বেরোলো আমাদের দেশের সিস্টেমটাই এমন, অর্থ না বুঝলেও কমন ফালায় জিপিএ 5 পাওয়া যায়। এবং ওই কারণেই ভর্তি পরীক্ষায় যে প্রতি বছর 90%-এর বেশি ফেল করে ইংলিশে। কেন? তার তো ইন্টারমিডিয়েট পর্যন্ত তার পড়াশোনা যতই জিপিএ 5 পাক, এটা হলো কমন। এটা তাহলে আসলে এই প্রসঙ্গটা আসলে তাহলে আবার বলি, এই কমন বাংলাদেশকে ধ্বংস করছে। ধরো ফিজিক্স, শুধু ইংলিশ না, ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক, অ্যাকাউন্টিং হোক, বাংলা হোক, গণিত হোক, এভরিওয়ান ইজ আফটার কমন। আমার স্যার কমন পাইতে হবে, সাজেশন দেন। আচ্ছা তাহলে একটু গভীরভাবে চিন্তা করো, আমি কমন আসলে পারি নাহলে পারি না, তাহলে আমার বিদ্যার দৌড় কতটুক? কমন।
যা পড়ছি শুধু। আচ্ছা, এটা ও লেভেলে কি কমন আছে? ও লেভেলে এই স্যাট টোফেল জিআরই জিম্যাট বা বিদেশে পড়াশোনা দুনিয়ায় কোথাও কি কমন আছে? তো ও লেভেল থেকে সাজেশন দেয় না না স্যার, কেমন পড়ালেখা? তো এখন Suggestion নাই। এই যে সারা দুনিয়ার পড়াশোনা, মেমোরাইজেশন নাই। ওই তো মানে মেমোরাইজেশন নাই। হ্যাঁ, মানে সারা দুনিয়ার পড়াশোনার সিস্টেমে তো কমন বলে কিছু নাই। তাহলে সারা দুনিয়া কি ফেল করে না? সারা দুনিয়ার সিস্টেমটা কেমন? সে ফিজিক্স পড়ুক আর ম্যাথ পড়ুক, সে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে, সে শেখে। ফলে পরীক্ষার হলের আমি বলি যে তুমি যখন বুঝে বুঝে শিখবা, যাই পড়ো, ফিজিক্স পড়ো, ইংলিশ পড়ো, তখন পরীক্ষার হলে আনকমন কোশ্চেন তোমার কমন হয়ে যাবে। ট্রু। একদম সহজ। এটা হলো পুরো সিস্টেমের। তো এখন ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, বাংলার বেসিক কি, এখন আমার ইংলিশের বেসিক চিনতে হলে বাংলার বেসিক, আর বাংলার বেসিক কি, হ্যাঁ এটাও খুব মন দিয়ে শুনলে বাংলা। আচ্ছা, একটা বাচ্চা কখন, আমরা যে ছোটোকালে বাংলা শিখছি, যখন আমাদের প্রথমে আমরা কি করি, শুনি। একটা বাচ্চা মানে সারা দুনিয়া যে কোনো শিশু প্রথমে শিশু খালি তার বাবা মা দাদা দাদি সবাই বড় ভাই বোন আত্মীয় এই চাও চৌ গো গো বাবু এই তার বয়স যখন আস্তে আস্তে, তার মানে প্রথমে হলো লিসেনিং, কান দিয়ে ঢুকে। আচ্ছা, তার বয়স যখন 12 মাস 18 মাস, হঠাৎ করে সে একটু কথা বলা শুরু করে, এই কথা বলা, তার মানে তারপরে আসলো মানে লিসেনিংয়ের মানে প্রথমে কান দিয়ে ঢুকতেছে, ব্রেনে কিছু ঢুকতেছে, তারপরে আসলো স্পিকিং। তারপরে তার বয়স 4-5 হলো, তাকে একটা ওই সরেয়া বই কিনে দেয়, তাহলে সরেয়া ক খ পড়তে শিখে, তাহলে হলো রিডিং। আচ্ছা, তারপরে একটু খাতা কলম আর একটু দিলে আস্তে আস্তে সে সরেয়া ক খ, তাহলে হলো রাইটিং। আর তারপরে যখন তো বয়স 6-7 হলো, 1-এ গেল, 2-তে গেল, স্কুল শুরু করলো, তারপরে তার বয়স যখন 12-13, 6-7-5, তখন বাংলা ব্যাকরণ পড়ানো হচ্ছে, তৎসম বা ইত্যাদি। তারপরে ব্যাকরণ, বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিখলো সে শেষে। ইতিমধ্যে হি হ্যাজ অলরেডি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। সে তো বাংলায় কথা বলতেছে না, বাংলা পড়তেছে লিখতেছে, বাধ্য হয়ে, মানে স্কুলের কারিকুলামের কারণে সে বাধ্য হয়ে তো মানে বাংলা ব্যাকরণ পড়তেছে। তাহলে বাংলা ব্যাকরণ অপাদানে সপ্তমী হোক আর যেটাই হোক, এটা কি বাংলা ভাষার বেসিক না? এটা তো বেসিক না, এটা তো বেসিক না, এটা হচ্ছে হায়ার। মানে এটা শুধু হায়ার না, আমি একটু পরে বলতেছি। সাপোজ আমরা বাইডেন সাহেব বা ট্রাম্প সাহেবকে বাংলা ভাষা শেখাবো, তাকে কি আমরা কারক বিভক্তি সমাস পড়াবো? না স্যার, তাহলে তো আপনি বাংলা পড়াবেন, ব্যাকরণ পড়াবেন কেন? আচ্ছা, আমি আরেকটু বলি, এই যে আমরা এই যে অপাদানে সপ্তমী পড়ছি না, এসএসসি এইচএসসি পড়ছি, হ্যাঁ। আচ্ছা, অপাদানে সপ্তমী বা তৎসম তদ্ভব, এগুলা শেখার কারণে আমার তোমার বাংলা ভাষা কি শুদ্ধ হয়ে গেছে? আগে অশুদ্ধ ছিল, বিন্দু মাত্র শুদ্ধ হইছে না, আসলে কিন্তু হয় না, কিছুটা চেঞ্জ আসে, কিন্তু আসলে ওরকম কিছু না, ওরকম কিছু না, মানে না আসলে একটা। হ্যাঁ, বা একজন কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, জীবনে স্কুলে পাঠশালায়ও যায় নাই, উনি কি ভুল বাংলা বলেন? না। তার মানে মানে মজাটা হলো, অ্যাকাউন্টিং পড়লে তোমার আমার বাংলা ভাষার কোনো উন্নতি হবে না। তাই অপাদানে সপ্তমী মানে প্রচলিত আমাদের যে পরীক্ষা, এগুলা কিন্তু পড়ার দ্বারা আমার বাংলা ভাষার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তার মানে অ্যাকাউন্টিং যেমন একটা ডিসিপ্লিন, একটা শাস্ত্র, ব্যাকরণও একটা শাস্ত্র, বাংলা ব্যাকরণটা, যার সাথে বাংলা ভাষার কোনোই সম্পর্ক নাই। মানে আপনি গভীর কথা, রেগুলার লাইফের জন্য, ওইটাই লাইফের, হ্যাঁ, বুঝে ওটা যে বাংলা মানে বাংলাদেশের যে স্কুল কলেজে ব্যাকরণ পরীক্ষা, এটা পুরা, এটাও দেশকে ধ্বংস করতেছে। তাহলে স্যার, আমাদের কি গ্রামার শেখা উচিত না? হ্যাঁ, ওই তো ধরো এখন এই যে আইএলস, ধরো উদাহরণস্বরূপ আইএলস বা তোমার ও লেভেলে কি কোনো গ্রামার ওরিয়েন্টেড ইজ হবে না, আর হবে, টু না আইএনজি, এই ধরনের কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই, সবই হলো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বড় বড়, হ্যাঁ, কম্প্রিহেনশন, এইটাই হলো আসল, মেইন হলো কম্প্রিহেনশন। যে ল্যাঙ্গুয়েজ স্কিল যাচাই করার উপায় হলো বড় বড় প্যাসেজ, এই যে ও লেভেলে থাকে। কিন্তু আমাদের দেশে কি রাইট ফর্ম অফ ভার্ব, টু হবে না আইএনজি হবে। এইটাই হলো ভুল পদ্ধতি। তো এখন ওই যে আমাদের দেশে যে ছোটকাল থেকে তো আমরা অর্থ বুঝি না, তখন আমরা এখন কি করছি শেষে, এই যে ইংরেজির বেসিক হলো এই 2টা বই, এইটাও প্রচলিত সব বই থেকে ভিন্ন। মানে এটা একটু বুঝাই দেই, যেমন এখানে লেখা আছে ইংলিশে 0 to হিরো, এবং এখানে লেখা আছে এই বইটি হলো ইংরেজি কি শেখার বই, ভাষা। প্রচলিত সব বইয়ে লেখা থাকে গ্রামার, কি লেখা থাকে, যার নামই গ্রামার,
ওই বই পড়লে কি আমি ভাষা শিখবো না গ্রামার শিখবো? গ্রামার এখন এইটাও পৃথিবীর ইতিহাসে আমি মানে একটা যুগান্তকারী বই। ইট স্টার্টস ফ্রম ABCD, বাংলা উচ্চারণ অর্থ দিয়ে। এবং একটু জাস্ট আমি আরেকটু ইংলিশ পড়াই। হ্যাঁ স্যার শুরু। দুই ইংলিশ কি? টু আমার সাথে আরেকবার টু মানে আমরা ছোটকালে শিখছি যে বিশেষ করে বাংলা মিডিয়ামে যে টি, আমার সাথে বলো টি ঠেলাগাড়ি আছে না? ঠেলাগাড়ি না ঠেলাগাড়ি, টোঙ্গা না ঠোঙ্গা, ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও। এরকম একটু আমার সাথে একটু বলো গিভ ইট টু মি। আচ্ছা এখন এইটা এই যে ABCD দিয়ে শুরু, তারপরে কি হয়েছে এই যে এইখানে একদম জিরো থেকে, যেমন আমি একটু জাস্ট ই করাই, আমার সাথে একটু বলো যে আমার সাথে বলো কি মানে আমি একটা রিক্সাওয়ালা ভাইকেও প্রথম দিনই এগুলো হয়ে যাবে। আমার সাথে বলো কি হোয়াট হয় ইজ এটা দিস আমার সাথে বলো এটা কি হোয়াট ইজ দিস আমার সাথে বলো কলম পেন আমরা তো বলি পেন, এটা পেনও পিও না প না ফ না। আসলে ফি পেন আমার সাথে বলো আমার সাথে আবার এটা একটা কলম ইট ইজ আ পেন ইটস আ পেন ইট ইজ না ইটস, কোনটা বলা সহজ? ইটস, যেটা সহজ ওটাই ভাষা। আমার সাথে বলো ইটস আ পেন ইটস আ রুম ইটস আ ক্লাস। এখন আমার সাথে বলো এটা কি একটা কলম? আমার সাথে বলো ইজ ইট আ পেন? আমার সাথে বলো ইজ it a pen আমার সাথে বলো না বলো no আমরা ও শিখছি ছোটকালে। আমার সাথে বলো ও না আমার সাথে বলো no it's not a pen but it's a book আচ্ছা এই যে এত বড় একটা বাক্য, no it's not a pen but it's a book, যদি একটা রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক ভাই, একটা কেজির বাচ্চা প্রথম দিনই গ্রামে এত বড় বড় বাক্য বলতে পারে, মনে কি হয়ে যাবে? আমাদের এই পদ্ধতিতে রাইট ফ্রম দ্য ভেরি প্রায়। এবং আমি কি বলছি নাকি বাট হইলো কনজাংশন, ওয়াট হইলো ইন্টারোগেটিভ, ইজ হইলো ফাইনাইট ভার্ব, বুঝতে সেটা এগুলো শিখতে শিখতে বাঙালি শহীদ হয়ে যায়। এই নাম আমি বলি যে নাম দরকার নাই, আমার দরকার কাম মানে ভাষা। তো এই যে এই আমাদের এই বইগুলিতে জিরো টু হিরো এটা আসলে এমনভাবে বাংলা উচ্চারণের অর্থ দিয়ে মানে নিজে পড়ে আমি বলি যে, এবং এটা তাহলে আরেকটা ঘটনা বলি। একবার এক ভদ্রলোক আসছেন যে ওনার বয়স 72, কত ইংলিশ শিখতে, ওনার মেয়ে আর মেয়ের জামাই থাকে কানাডায়, ওই ঘরে একটা নাতি হয়েছে, নাতির বয়স 5, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কানাডা, জন্ম লালিত পালিত কানাডায়। ফলে ওই নাতি তো বাংলা ভাষা শিখে নাই, ফলে বাংলাদেশে অবস্থানরত নানি দাদি নানা দাদা নাতির সাথে তো প্রাণ ভরে গল্প করতে পারে না, ফলে দাদা দাদি নানা নানি পড়ছে বিপদে। এই 72 বছর বয়সে এসে ইংলিশ শিখতে হবে। তাহলে এটা নিয়ে আমরা একটু গবেষণা করলাম কি করা যায়। তো গবেষণা করে আমরা কি করলাম যে যিনি ABCD চিনে না, ইংলিশ পড়তে পারেন না কিন্তু বাংলা পড়তে পারেন, হ্যাঁ, যে আমি স্টুডেন্ট বলি তোমার নানি তোমার দাদি তোমার মাও এখন ওই এই গ্রামে বসে একা একা বই পড়ে ইংলিশে জিরো থেকে হিরো হইতে পারবে বাংলা উচ্চারণের অর্থ দিয়ে এমনভাবে। এইটাও কিন্তু একটা রেভলিউশনারি, মানে বাংলাদেশে একটা ধারণা এতদিন এখনো আছে যে বই পড়ে ইংলিশ শেখা যায় না। এই ধারণাটা ঠিক আছে, প্রচলিত যত বই যেগুলো স্কুল কলেজে পড়ে, হ্যাঁ, এইগুলো পড়ে শেখা যায় না কেন? খালি গ্রামার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে অনেক বড় এটা এই হয়েছে আবিষ্কার যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জিরো টু হিরো। এবং এইটার একটা এইটা এবং এটা এই দুইটা, যেমন আমরা 2 পা 2 হাত 2 চোখ, আমি বলি এই দুইটা বই হলো ইংরেজি ভাষার বেসিক, ইংরেজি ভাষার ফাউন্ডেশন আমি বইয়ের মধ্যে নিয়ে এসেছি। তাহলে যেমন একটা গ্রামের ছেলে, তা সে যদি কোচিং করতে আসে টাকা লাগবে, দৌড়াদৌড়ি, হোস্টেলে থাকা, কত খরচ, মানে এইটা আমি আল্লাহর কাছে খুবই করছিলাম, মানে এমন জিনিস দরকার একটা গরিব বাচ্চাও ওই ঘরে বসে A+ পায়। এটা হ্যাঁ, সে ল্যাঙ্গুয়েজও শিখতেছে, আবার তার রেজাল্টও অটোমেটিক ভালো হচ্ছে, এবং তার তখন পড়াশোনায় মনোযোগ চলে আসতেছে। এবং এই বইটা একটা যুগান্তকারী, বাংলা অর্থ বুঝে পাসপোর্ট টু
গ্রামার। ধরো এই তুমিও তো বাংলা মিডিয়ামে, ধরো স্কুল কলেজ জীবনে সারা জীবনে অনেক বই ইংলিশ বই পড়ছো, কোথাও কি বাংলা অর্থ বুঝে বুঝে লেখাটা পাইছো? কোথাও নাই। মানে ওই যে ওয়েস্টার্ন যারা ভাষাবিদ উনাদের তো মতবাদটাই হলো নো 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 ইউ ক্যানট ইউজ মাদার টাং, বাংলা হারাম। তো এখন এই যে এই বইটাও শুরু হয়েছে একদম টেন্স দিয়ে, জিরোর থেকে। এটা আরেকভাবে শুরু, ওই যে আমি আই যাওয়া গো, আমি যাই আই গো, এভাবে। এবং এইটা কিভাবে আবিষ্কার হয়েছে, মানে আমি আরেকটু বলে দেই, সারা দুনিয়ার ইংলিশ শেখার বই একরকম, আমাদের বইগুলি পুরা ভিন্ন, কোনো মিল নাই। তো এখন এই যে এখানে আমি যে এই যে দেখতেও একটু ছিমছাম লাগতেছে না, শান্তি, এইটার মজার ঘটনা। এটা হলো প্রায় 12-13 বছর আগে। তখন এই বইগুলি তখনও আসে নাই বা অন্যরকম ছিল। তো আমি আমার ফোন নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে অনলাইনে বা সেই, তা আমি ফোন পাইতাম যে স্যার আমি তো ইংলিশে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই, বা আমি IELTS করে বিদেশ যেতে চাই, বা স্যার আমি অনার্স করতেছি, অনার্সের পরে আমি BCS ক্যাডার হতে চাই। তা আমি ফোনেই তাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা যে বলো তো, যে তুমি যে আমাকে বললা যে আমি এই যে ঢাকা ভার্সিটি ভর্তি হতে চাই, এটার ইংরেজি কি? এইটা আমি বলার পরে দেখা যায় তো থম মেরে যেত, চুপ। তারপর কিছুক্ষণ পর কথা শুরু হইতো, আই 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 আমি দিলাম এত বড়টা পারবে না। তখন ফোনেই তাকে ছোট করতাম যে আচ্ছা বলো তো আমি ভর্তি হতে চাই, এটার ইংরেজি কি? তখন বলতো যে আই 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 অ্যাডমিশন বললাম এটা তো পারতেছে না। তারপরে আমি তখনই আবার ফোনে কি করতাম, এখন একটু আমার সাথে বলো চাওয়া, ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট, এইভাবে যাওয়া গো, আমি যাই আই গো, এইভাবে অনেকবার কোরাস, এরকম অনেকজনের সাথেই হয়েছে। আমি IELTS করে বিদেশ যেতে চাই, IELTS। তখন একসময় আমার মাথায় ঢুকলো কয়েক মাস পর এগুলা করতে করতে, আচ্ছা এটা তো পারে না যে আমি যে ওকে ফোনে কোরাস করাচ্ছি আই গো, আই প্লে, আই এগুলা, এইটা তো এইভাবে তো ও ছোটোকালে স্কুল কলেজের দুনিয়ায় কোনো বইয়ে নাই। তাহলে আমি চিন্তা করি ও তো পারতেছে না, এটা ওর দোষ না, বেচারা কোথাও শিখে নাই, তাহলে এইটা আমার এই বইয়ে দিতে হবে। তখন এই শুরু হলো আমাদের এই যে এখানে প্রথমে বইয়ে, এবং মানে এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এবং প্রথমে আমি টেন্সে দিলাম, তখন বইটা আরও ছোটো ছিল টেন্সের, তারপরে আর আস্তে আস্তে টেন্সের যত ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবই আছে, কিন্তু প্রচুর বাক্য দিয়ে, যেমন আমার সাথে আমি আরেকটু ধরা দিই, আরেকটা পারো বাক্য আমার সাথে বলো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আই এম ইটিং, আই এম প্লেইং, আই এম গোয়িং। অথচ এই যে সহজ জিনিসটা বাংলাদেশে কি হয়, আই হলো প্রোনাউনের একটা প্রকার, আই হলো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম এর পরে V1 এর পরে কন্টিনিউয়াস টেন্স হতে ING, খালি রুল দিয়ে পড়ানো হয়। ফলে পরীক্ষার হলে করে যায় ভুল, যত রুল তত ভুল। এই যে এই মানে বাংলা মিডিয়ামের সমস্যা, এইটা বাংলাদেশে ধ্বংস করতেছে। তো তারপরে আবার মজার জিনিস যেটা হয়েছে, মানে অল দ্য গ্রামার্স, মানে আমাদের দেশে SSC HSC তে যত গ্রামার, এই দেখো বাক্য আমি সব গ্রামার এখানে আছে, কিন্তু প্রচলিত কোনো বইয়ের মতো না, দুনিয়ার কোনো, খালি এক্সাম্পল দেখাতে পারবে, খালি বাক্য। যেমন আমি একটা উদাহরণ দেই, ধরো আমার ছোটকালে নাম্বার সিঙ্গুলার প্লুরাল শিখছো না, আমি কি করছি, আমার সাথে বলো, দ্য প্লুরাল অফ বয় ইজ বয়েজ। মানে আমি বয়েজ, মানে প্রচলিত বইয়ে খালি কি দেওয়া তালিকা, বয়েজ, মেন, উইমেন। আমি করেছি আমার সাথে আরেকবার, দ্য প্লুরাল অফ ম্যান ইজ মেন। মানে বুঝতে পারছো, একটা ওই জেন্ডার হোক যাই হোক, এখানে সবগুলি দেওয়া হচ্ছে বাক্য দিয়ে, আবার বাংলা অর্থ দিয়ে দিছি যাতে সে বাক্যটা, যেমন এখানে আমি এই যেখানে কম্পারেটিভ শিখাচ্ছি, ওই যে ব্রেভ আর ব্রেভেস্ট। আচ্ছা, এটার একটা মজার ঘটনা বলি। একবার ওই যে বা দুইটা ঘটনা, একটা হলো উত্তরাতে আমার দুঃসম্পর্কের মামা, ওনাদের বাসায় গেলাম একদিন, ওনার ছেলে বললাম কিসে পড়ো 3-তে, আমি বললাম তোমার বই নিয়ে আসো। এবং মামা মামিকে বললাম আপনারা জাস্ট চুপচাপ দেখেন, আমি যে কোনো আত্মীয়র বাসায় গেলে এটা করি, দেখেন। ও পরে আগা খান নাম করা স্কুল, এবং ও এই বললাম ক্লাস 3 বই ওই যে রেডিয়েন্ট ওয়ে বা কি জানি একটা,
আমরাও ছোটবেলায় আমি বললাম একটু এবং আমি একদম ও বই খুব দাগানো, প্রাইভেট টিউটর ওইসব পড়ায় গেছে, ও পড়ছে। আমি নতুন জিনিস না, ওই পুরান জিনিস থেকেই পড়তো। সেখান পড়তেছে জ্যাক অ্যান্ড জিল ওয়াজ রানিং, দে ওয়ার ওয়েডিং থ্রু দ্য ওয়াটার, এই সেই। তাহলে আমি জিজ্ঞেস করলাম জ্যাক অ্যান্ড জিল ওয়াজ রানিং, এটার বাংলা অর্থটা আমাকে বলো তো। সে কিন্তু পারে নাই। আচ্ছা, এখন একটা চিন্তা করবা, যে বাংলাদেশি বাচ্চা লিভিং ইন বাংলাদেশ, আর সে যত ইংলিশ মিডিয়ামে পড়ুক, সে যদি আমাকে বাংলা অর্থ বুঝাইতে না পারে, তোমার কি মনে হয় এটা কি ইংলিশে মানে বুঝতেছে? এটা বুঝতেছে, এটা মুখস্থ করতেছে। এবং ওই যে ইংলিশ মানে ইংলিশ মিডিয়াম আরো হারাম হারাম হারাম, বাংলা চলবে না। হ্যাঁ, এবং ওই আরেকদিন হলো এটা ভিকারুন্নিস স্যার, আরেক বাসায় গেছি 2, ওখানে ওর বই নিলাম, নিয়ে আচ্ছা দাগানো, বললাম আচ্ছা বলো তো এটা কি, যে ফাস্টেস্ট, ওই যে সুপারলেটিভ এগুলা। বললাম ফার্স্ট মানে কি, সে বললো হ্যাঁ দ্রুত পারছে। ফাস্টার মানে কি, বলতেছে কম্পারেটিভ। ফাস্টেস্ট মানে কি, সুপারলেটিভ মানে কি, মানে পারি না। এখন আমরা এখানে কি করছি, এই যে অ্যাডজেক্টিভ শিখাচ্ছি, হ্যাঁ কি করছি এখন আমার সাথে বলো, হি ইজ ব্রেভার দ্যান করিম। তারপরে আমরা বাংলা অর্থ দিয়ে দিয়েছি, এখন আমরা ব্রেভারও শিখাইছি, যে আরো বেশি সাহসী, হ্যাঁ সে আরো বেশি। আবার আমার সাথে বলো, হি ইজ দ্য ব্রেভেস্ট অ্যামং হিজ ফ্রেন্ডস। ব্রেভেস্ট আমরা শিখাচ্ছি, কিন্তু বাক্য দিয়ে শিখাচ্ছি। মেইন হলো বুঝতে, যে প্রচলিত ওই যে বইয়ে খালি ফার্স্ট ব্রেভ, মানে এই খালি তালিকা। আবার ওই যে যেমন V1 V2 V3, ওই যে টেন্সটা কিভাবে পড়ায়। একবার একটা ছাত্র বলতেছে, স্যার আমি তো গ্রামে বড় হয়েছি, সরকারি স্কুলে পড়তাম, লেখাপড়া হইতো না, তো ক্লাস 6 থেকে শুরু হয়েছিল, ওই যে স্যারের কাছে দৌড়াইতাম আমি গ্রামে, মাসে 200-300 টাকা দিয়ে। তো 10 মাস ধরে ইংরেজির জন্য স্যারের কাছে 10 মাস ধরে আমরা যাইতাম কয়েকজন বন্ধু। এর মধ্যে 2 মাস ধরে খালি টেন্স পড়ানো হইতো, 6এও 2 মাস, 7এও 2 মাস, 8, 9, 10 একই জিনিস বারবার। এবং কি পড়ানো হইতো, সে বলতেছে ডু ডিড ডান গো এন্ড গন, ডু ডিড ডান গো এন্ড গন। তারপরে স্যার যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়াইতেন, ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রহিল, ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান রহিল। এটা কিন্তু আমরাও ছোটবেলায় আমি উদয়নে পড়ছিলাম, তা ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান রহিল। আমি তখন ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম, আম গাছে কোনো আমও নাই, কাঁঠাল গাছে তো কাঁঠালও নাই, ফল কই গেল। মানে বেচারা মনে করছে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান, সে ফল মনে করছে ফ্রুট। অ্যান্ড পরীক্ষার ফল এটা তো ফ্রুট না, এটা হলো রেজাল্ট। আমি স্টুডেন্টদের বলি, দেখো বাবা এগুলো সবই একসময় আমরাও পড়ছি, এখন তোমাদের কাছে একদম সহজতম জিনিস পড়ে চলে আসছে জাস্ট। এবং আমি যেটা বলি স্টুডেন্টদের, যেমন শুধু স্টুডেন্ট না, এই যে অনার্স, মানে আমি তো রেগুলার মেসেজ পাই, হ্যাঁ এবং একটু বলি আয়ারল্যান্ড থেকে মেসেজ পাইছি, ওই যে আমার ভিডিও থেকে বাঙালি যে স্যার আমি 25 বছর ধরে আয়ারল্যান্ডে, আমি আইডিশদের সাথে কাজ করি, ব্রিটিশদের সাথে কোম্পানিতে কাজ করি, কিন্তু স্টিল এখনও আমি তারা হোয়াট এভার দে সে আই অনলি আন্ডারস্ট্যান্ড অনলি 1/3। তারা যা বলে আমি 1/3 বুঝি, আর বুঝাইতে গেলেও 1/3 বুঝাইতে পারি। মানে ঘটনা যেটা হয়েছে, মানে ওই যে এই যে যেহেতু ওই যে দুর্বল, অনেক আমরা বাঙালিরা মনে করি যে বিদেশে গেলে এমনি সব হয়ে যাবে। আমি বললাম না, এমনি কিছু হবে না, আসলে হবে শুধু ওসি আর ডিসি, অনিয়ন কাটিং, ডিশ ক্লিনিং। মানে তোমার যদি ইচ্ছা থাকে, আমি স্টুডেন্টদের বলি যে বাকি জীবন বিদেশ যে আমি ঘটি বাটি মাজবো, পেট্রোল পাম্প, ফুল বেচা, তাইলে কোনো মতে এই IELTS 5-6 পেজ দৌড় দাও। আর যদি ইচ্ছা থাকে না আমি ওখানে একটা ফর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়বো, একটা সার্টিফিকেট, একটা ডিপ্লোমা, একটা করবো, একটা ডিগ্রি শেষ করব, একটা হোয়াইট কলার জব, একটা ভালো প্রাতিষ্ঠানিক, দেন তুমি বাংলাদেশ থেকে এই যে আমাদের বই টই পড়ে ইংলিশে দক্ষ হয়ে IELTS 8 পেয়ে বিদেশে যাও। না হলে এই যে যত যাচ্ছে মানে IELTS মানে বিদেশি যে ভার্সিটিগুলা, মালয়েশিয়া হোক আর আমেরিকা, ইংল্যান্ড, যে ওদেরও তো স্টুডেন্ট দরকার। ধরো IELTS 5-6 পাইলেও ভিসা হয়। যেমন আমি কিন্তু কানাডার থেকে মেসেজ পাই একটা স্টুডেন্টের, যে ওই যে যারা কম পায় তারা হলো ESL করে, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওইখানে যে পড়ে, ওইটা পড়তেও তো 5 লাখ টাকা লাগে। এখন ওই স্টুডেন্ট বলি, দেখো এই যে ওই স্টুডেন্ট যে পাঠাইছে, স্যার আমি কিন্তু ESL এ ভালো মার্কস পাইতেছি, কিন্তু আমি এখনো তো বই পড়া বুঝি না। মানে বুঝতে, মানে বিদেশে গেলে যেটা হয়, আমি বলি যে ফর দ্য এনভায়রনমেন্ট ইউর স্পিকিং উইল ডেভেলপ। ইয়েস স্যার, নো স্যার, হাউ ক্যান ইউ হেল্প ইউ স্যার,
কিন্তু তুমি যদি চাও একটু আমি ভালো করে লেখাপড়া শেষ করে তারপরে একটু প্রাতিষ্ঠানিক জবে যাব, তার জন্য তুমি এটাই কিন্তু বাঙালি পারতেছে না। কেন? স্পিকিংয়ের ইংলিশ আর রিডিংয়ের ইংলিশ আকাশ আর পাতাল, এটাই বুঝে না, বুঝলেন না? যেই বাঙালি ছোটকালেই দুর্বল, সে আইএলটিএসে কোনো মতে 5 পেয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এই অবস্থা মানে এবং আরেকটা ইউএসএল নিয়ে একটু ঘটনা বলি। ওই আমার ছেলেও তো কানাডায় আছে, ও প্রথমে ইউএসএতে গেছিলো, ওখান থেকে শেষ করে কানাডায়। তো বললো যে ইউএসএতে যখন প্রথমে গেছে, যেখানে এটা 16-17 দিকের ঘটনা, যাওয়ার পরই ওর ছিল ওই যে মাইক্রোবায়োলজি ওই ধরনের সাবজেক্ট, এই সেল, এটা তো ও যাওয়ার কিছুদিন পরে ওই ইউনিভার্সিটিতে ধরো এই ব্রাজিলিয়ান, আর্জেন্টিন, তারপরে জর্ডানিয়ান, থাই বিভিন্ন স্টুডেন্ট, তো ওদের সাথে যখন দেখা হয়েছে, ওরা অনেকে বলতেছে হাউ ইজ ইট পসিবল, ইউ হ্যাভ জাস্ট কাম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য মেইন কোর্স, তুমি বাংলাদেশ থেকে এসে কেমনে মেইন কোর্স শুরু করলাম? আমরা এখনও মানে ওরা বলতেছে আমরা এখনও কেউ 3 বছর, কেউ 2 বছর ধরে আছি, উই আর স্টিল স্টাডিং ইএসএল। মানে বোঝা গেছে মজাটা? মানে ইএসএল করে কিন্তু আসলে ওই আমি যেটা বলি, এই বড় বড় বাক্য বোঝার ক্ষমতা কখনোই হয় না। ইএসএল এ কি হ্যালো হাউ আর ইউ, ওই কিছু স্পিকিং, কিছু মজা, হ্যাঁ। আর ওই যে দেখবে যে ওই হেডওয়ে নামে একটা বই পড়ে, বাংলাদেশের সব প্রাইভেট ভার্সিটি ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ করছে, যেটা ধরো কেউ বিবিএতে ঢুকলো, ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলো, ওই ভার্সিটিগুলি ফার্স্ট ইয়ারে কমিউনিকেটিভ ইংলিশের হেডওয়ে নামে একটা আন্তর্জাতিক বই আছে, কিন্তু আসলে ওইটা পড়ে শেখা যায় না, বুঝতে পারটা? ওই মার্কস উঠবে কিন্তু দেখেন ওই যে মিনিং, যেমন আরেকটা তাহলে বলি, ওই বইটা অবশ্য সাথে এখন আনতে ভুলে গেছি, ওই যে রেমন মার্ফি, রেমন মার্ফির বিখ্যাত গ্রামার, ছোটবেলা আমাকে দিয়েছিল, এখন এটা বড়দেরও আছে, মানে রেমন মার্ফির একটা বিখ্যাত গ্রামার বই আছে, সবুজ একটা, হ্যাঁ সবুজ, হ্যাঁ হ্যাঁ, ওইটাও অনেকে রেফার করে। হ্যাঁ, ওইটা নিয়ে একটা মজার ঘটনা বলি। একবার আমি স্টুডেন্টকে একজনকে ডাক দিলাম, একটু শুনো তো, এই যে রেমন মার্ফি, এই লেখক সাহেব তোমাকে এই বইয়ের শুরুতে ওই যে টু দ্য স্টুডেন্টস কিছু উপদেশ দেয় না, টু দ্য স্টুডেন্টস, তোমার জন্য কিছু বইটা কিভাবে পড়তে হবে, হিয়াজ তোমাকে কিছু উপদেশ দিচ্ছে, একটু পড়ো তো। সে 20 লাইন পড়লো, স্যার বলো তো উনি তোমার কি কইলো, এবার বলো তো স্যার এটা তো বুঝি নাই। এখন খুব চিন্তা করো ঠান্ডা মাথায়, মানে লেখক যেটা বলতেছেন, এখন যে পাঠক সে তো ওই 20 লাইনই বুঝে নাই, তাহলে ওই ছেলে, ওই ছাত্র, সে কি ওই 300 পেজ পড়া উপকৃত হবে? মানে আর যে ওইটা বুঝছে, ধরো তুমি এটা বুঝছো, তোমার কি ওই বই দরকার আছে? মানে পুরাটা একটা প্যারাডক্স, বুঝে গেছে মজাটা? আমিও মজা পেয়েছিলাম যে ইংলিশে যেই কথাটা বলছে স্টুডেন্ট তো ওইটা পড়াই বুঝে না, তাইলে ওই ভিতরে, এবং ভিতরে কি আছে চ্যাপ্টারগুলিতে, ওয়াজ হবে না ওয়ার হবে, ইন না অন। স্যার ওইটা কি স্যার ছবিগুলো দেখতে সুন্দর লাগে, আমি বলতে পারি স্যার রেমন মার্ফি আমার উপকার কি হয়েছিল স্যার, ইংলিশের বইগুলা অন্য বইয়ের চেয়ে দেখতে মজার, কারণ আমি তো ও লেভেলস বা এই ইয়ে থেকে আসি নাই, তো আমাদের বইগুলো স্যার একদম সাদামাটা মরা টাইপের ছিল, ভার্সেস রেমন মার্ফির ওই বই দেখে কার্টুনের ক্যারেক্টারগুলো একটু ডিফারেন্ট ছিল, পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এগুলো দেখে তখন মজা পেতাম। এর মানে না যে সব আত্মস্থ, তবে কি স্যার আগ্রহ তৈরি হয়েছে। তবে স্যার যদি বলি আসলে শিখেছিলাম কোথায়, স্যার একজন ভালো মানুষ পেয়েছিলাম স্যার, সে না স্যার এক্স্যাক্টলি বাংলা ধরে ধরে করেছিল স্যার, বাংলা ধরে ধরে কীরকম মানে করতে করতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি সরি স্যার এটা না শেয়ার করলেই না, আমি সরি, আমার ফ্রেন্ডদের প্রতিও আমি এখনও সরি, সেটা হচ্ছে আমি স্যার ছোটোবেলা থেকে এমন যে আমি যে কাজটা করতাম দেখা যেত 4-5টা ফ্রেন্ড আমার সাথে এক হয়ে যেত, আমি অনেক সময় লিডিং পজিশনে চলে যেতাম, যে একটু এক্সট্রোভার্ট ভাইয়া তো, যে সৌরভ সাজ্জাদ যেটা করবে সেটা আমরাও করবো এরকম। অ্যান্ড স্যার এইচএসসির সময়, এইচএসসির আগে আমি একজন টিচারের কাছে গিয়ে ইংলিশ পড়া শুরু করলাম, শিমুল ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, তো শিমুল ভাইয়ের কাছে গেলাম, আমার দেখা দেখি আমার অনেকগুলো বন্ধু গেল, আচ্ছা এখন সবাই আমরা পড়লাম, কারো রেজাল্ট হলো স্যার মনে করেন A-, কারো হচ্ছে ওরকম A পাচ্ছে কোনো মতে, কারো B, এরকম ভয়ঙ্কর অবস্থা, ইংলিশে সবার অবস্থা খারাপ, সবাই তো এরকম, আমার সাথে ওরা গিয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। এখন আমি তো GPA 5, আমি তো আরামসে ইংরেজিতে প্রত্যেকবার, প্রবলেম হচ্ছিল কি উনি আমাকে ইংরেজির মজা দিচ্ছিল, আমি ধরতেছিলাম, আর বাকিরা ওয়াজ ওয়েটিং, সিলেবাস কমপ্লিট করে না, ওরা না ইংরেজির আনন্দ নিয়েছে না সিলেবাস কমপ্লিট হয়েছে, আর আমি ইংরেজিটা শেখার কারণে আমার কমন পড়লেও কি না পড়লেও কি আমার তো ইংরেজি অটো হয়ে যাচ্ছে। তবে স্যার এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন, এখন
ওই ওই স্যারদের তো এই গবেষণাগুলা বা ওরকম হয়তো ওই ডেপ তো আমরা দেখি নাই, দে ওয়ার ইয়াং অ্যাজ ওয়েল, আর না সেভাবে বইয়ে পাবলিশ হয়েছে তাদেরগুলা। আপনি যেটা দেখেছেন না স্যার, আমার এত ভালো লাগতেছিল, আমাদের হাতে 4টা রঙের 4টা কলম দিয়ে দিত। হ্যাঁ, বলতো কি এক এক আবেগ এক এক রঙে লেখো। মানে কি এই সেন্টেন্স লেখাচ্ছে যে আই এম হ্যাপি এক কালারে লেখো, আপসেট একরকম লেখো, এরকম কালার। আমি বুঝতেছি তখন আসলে কিছু না, আমাদের জাস্ট ইংরেজির সাথে একটু পরিচিত করতেছে, আনন্দ দিচ্ছে। যখন এরকম হতে থাকতো, লাস্টে এক সময় দেখলাম কি উনি যে ছোট ছোট সেন্টেন্স, এক্স্যাক্টলি স্যার আজকে যা বলছেন এত ভালো লাগতেছে, আমরা তখন শুরু করতাম আই গো, আই এম গোয়িং, আই হ্যাভ বিন, সরি আই হ্যাভ গান। ছোট ছোট বাংলা ইংরেজি করতে করতে কখন যে ভেতরে ধারণ করেছিলাম। তবে স্যার ওই টিচার, হাতে কোনো অল্প কয়েকজন যেরকম টিচার আছে, তারা তো সারা বাংলাদেশে নাই। উই রিয়েলি নিড দিস, সো নট দিস বাট দিস। এবং ঘরে ঘরে যেতে হবে। যেটা বলি, বা যে কেউ ধরো যে আমাদের এই দুইটা বই, আমাদের এই দুইটাই, যে আমরা স্পিকিং পাই না, রিডিং পাই না, রাইটিং পাই না, মানে আমাদের ইংরেজির বেসিক দুর্বল। অর্থাৎ আমি বলি যে এই দুইটা বই তুমি বাসায় বসে একা একা খতম দাও, বা আপনি চাকরিজীবী, আপনি আমার নিয়মটা হলো জাস্ট দেখে দেখে একা একা গল্পের বইয়ের মতো পড়া, কোনো মুখস্থ না। আমি এটা একটু যে এটা মনে, মানে আমরা তো ছোটকালে যে বাংলা ভাষা শিখছি, আমরা কিভাবে শিখছি, বাবা মা বা বড় ভাই, এই তোকে এটা মুখস্থ করতে হবে। ল্যাঙ্গুয়েজ কি শুনতে বলতে। এখন ইংলিশের ক্ষেত্রে অনেকে আমাকে বলে স্যার আমার তো স্পিকিং পার্টনার নাই। আমি বলি দিস বুকস আর ইউর স্পিকিং পার্টনার। তুমি দেখে দেখে জোরে জোরে পড়ো, তাইলেই তুমি প্রচুর, এবং এটা আমি প্রচুর SMS পাই তো। আর আমার যেটা ওই যে নেক্সট টার্গেট, এটা পরে মনে থাকবে না, একটু বলে দিই যে ওই যে যেমন IELTS, এগুলোতে কিন্তু গ্রামার নাই, আসলে ল্যাঙ্গুয়েজ, আমাদের পরীক্ষার সিস্টেমটা গলত, এবং এই যে সবই গলত, মানে ইংরেজিটা। তো আমার নেক্সট টার্গেট আমি যেটা করছি যে ওই যে কোরআন শরীফে ইউসুফ, মানে এগুলো নিয়ে আমি আবার গত কয়েক বছর ব্যক্তিগতভাবে টুকটাক উপরের লেভেলেও আলাপ করছি। আর তারা বলছে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা হইলাম সরকারি অফিসার, আমরা হইলাম আমলা মানে কামলা, আমরা কিছু করতে পারবো না, পারলে আপনি প্রধানমন্ত্রীকে যে বুঝান ডিসিশন দিতে পারবেন। তাহলে আমি টার্গেট করছি যেটা ওই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে কোরআন শরীফে। উনি জেলখানায় গেলেন, তারপরে মিশরের বাদশা তখন একটা স্বপ্ন দেখলো, 7টা মোটা গরু 7টা চিকন গরু। তো উনি জেলখানার থেকে, এটা পরে ওই যে এটা লম্বা ঘটনা, উনি ব্যাখ্যা দিয়ে দিলেন আগামী 7 বছর ফসল বেশি হবে, তারপরে 7 বছর দুর্ভিক্ষ হবে, অতএব আগেই পদক্ষেপ নিতে হবে। তার মিশরের বাদশার কানে যাওয়ার পর ওনার খুব পছন্দ হলো, কেন তার উজির নাজির, তার যারা জ্যোতিষী, তারা এটা বলছে আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখছেন। তো ইউসুফ আলাইহিস সালামকে উনি কি করলেন, জেলখানার থেকে বের করে তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিল। তা আমি টার্গেট করছি বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়ার। এই জন্য সবাই যারা লিসনারদের কাছে আমি দোয়া চাচ্ছি যে বাংলাদেশের ইংরেজি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কেন আমি তো গ্রামে গঞ্জ থেকে SMS পাই, যেমন একটা এরকম একজন লিখছে যে মানে অসাধারণ, যে স্যার আগে আমার লেখাপড়ায় কোনো আগ্রহী ছিল না, এই যে কেন মজা পাই না তো। একজন লিখছে স্যার এই যে মজার যে স্যার আমি এখন ইংলিশের প্রেমে পড়ে গেছি, আমি এখন এই যে ইউটিউব ফেসবুক এগুলো দেখে আর পাই না, আমি এখন ইংলিশ পড়ে কেন আগে পড়তাম না, কেন প্রচলিত বই B1 B2 সাবজেক্ট অবজেক্ট মাথা হ্যাং হয়ে যেত। আর আরেকটা সবচেয়ে বড়, একজন পাঠাইছে স্যার আল্লাহ যেন আমার হায়াত আপনাকে দিয়ে দেয়, আপনি আরো এরকম বই লেখেন, আমি গ্রামে বসে হিরো। কখন একটা স্টুডেন্ট এত আবেগী কথা লিখতে পারে, আমার হায়াত আপনাকে, যখন টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি ছেলে পেলে হতাশ। হ্যাঁ, এবং এই যে গ্রামে গঞ্জে দেখবে অনেকে যে স্কুল কলেজের গন্ডি পার হইতে GPA কম, ফেল করে, টোটো করে ঘুরে, তারপরে তার বাবা 10 লাখ 20 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠায়, পরে ভূমধ্য সাগরে যে ডুবে মরে। ওই দিন দেখলাম ফেসবুকে যে কি 40 লাখ টাকা খরচ করতেছে এই অবৈধভাবে যাইতে, যে এই পানামার জঙ্গলে, সাহারা মরুভূমিতে, এই সব জায়গায় মরতেছে। অথচ এটা কিন্তু মূল ওই যে ইংলিশ, সে যদি ছোটকাল থেকে সহি পদ্ধতিটা এই জিনিসগুলো পাইতো, বাংলাদেশের এই কোটি কোটি জনগোষ্ঠী বিরাট একটা, হ্যাঁ, বা এই যে বাংলাদেশে যে ওই যে অনেক আলোচনা হয়, এই যে ইন্ডিয়ানরা বড়, বা শ্রীলঙ্কানরা আমাদের দেশের বড় বড় পদে, এই যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে,
ওদের তো এমনিতে ওদের অনেক স্কিল আছে, অনেকগুলি স্কিল, কিন্তু বড় একটা মেইন তো হলো ইংলিশ। ইংলিশটাই একটা বড় কমিউনিকেশন। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় অনার্স মাস্টার্স করা 40 লক্ষ বেকার, চাকরির পরীক্ষায় ঘুরঘুর, অথচ ইনারা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বেতনে। ওই জন্য আমরা একটা উদ্যোগ নিছি, যাতে এই যে আমাদের ইয়াং জেনারেশন, এই যে যেমন এই যে এসএসসি পরীক্ষা হবে কিছুদিন পরে, এসএসসির পরে অনেকে আমাদের কোর্স করে, যাতে এরা ল্যাঙ্গুয়েজ এদের থেকেই আমরা আস্তে আস্তে গ্রুম করে এরাই যাতে আস্তে আস্তে যাতে আর ভবিষ্যতে বাইরের থেকে সিইও বাইরের থেকে আনতে না হয়, বা এই আমাদের ইয়াং জেনারেশন যাতে স্কিলড হয়। মানে এই যে বিদেশিরা তো নিয়ে যাচ্ছে 3 লাখ 5 লাখ টাকা, এটা আমার ইয়াং জেনারেশন যদি পায় এই কিছু স্কিল, ওইভাবে যদি গ্রুম করা যায়, ওটা একটা বিরাট ব্যাপার। স্যার আপনি একদম খুব সুন্দর একটা কথা বলছেন। আমি তো স্যার কর্পোরেটে কাজ করেছি, এখন আসলে টপ পজিশনগুলো তারাই আসলে ওরকম হোল্ড করে যাদের কমিউনিকেশন স্কিল খুবই ভালো, দেশের বাইরে থেকে আসছে। এখন স্যার আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়লাম, দেখেন মানে আমি নিজেকে সবসময় মনে করেছি যে আমি খুব বেশি লাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য সহজ করে দিচ্ছে, কারণ আমি কিন্তু বাকিদের চেয়ে ফাঁকি দিলেও আমার দেখা যেত ভালো রেজাল্ট হয়ে যাচ্ছিল, মোটামুটি আমি টিকে যাচ্ছিলাম। অথচ আমার চেয়ে অনেক অনেক বেশি পরিশ্রমী, কিন্তু হয়তো বা ইঞ্জিনিয়ারিং এর ওই কঠিন কঠিন বিষয়গুলো ওর মাথায় ঢুকছে না, কারণ ওগুলো ইংরেজিতে লেখা। স্যার ফার্স্ট টার্ম পার হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্ম বা ফার্স্ট ইয়ার চলে যাচ্ছে, ওদের ভেতর কেমন একটা হতাশা। শেষ পর্যন্ত কিছু ছেলেপেলে এক্সেল করে যায়, একটা সার্টেন সময় পর ওরা ধরে ফেলে, অথবা মুখস্থর উপর চলে আসতেছে। অন দ্য আদার হ্যান্ড আমি তো খালি মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, আমার ভেতর আনন্দের সাথে সাথে আমি ধরলাম। স্যার এই জায়গা থেকে আসলে আপনি বললেন না যে আপনি যেই ছেলেপেলেগুলো এসএসসি এইচএসসির পরে এসে আপনাদের ওখানে শিখবে, ওরাই যেন এক একজন সিইও ওঠে। অনেকে হয়তো বলতে পারে সিইও কে এত সহজ, ইঞ্জিনিয়ারিং জানতে হবে, কোডিং জানতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আমি দেখি না, ও তো ওর বই বুঝবে না, ও যখন গ্র্যাজুয়েশন করবে মাস্টার বই তো বুঝবে না যদি ও প্রপার এটা না হয়। আর স্যার আমি আরেকটা জিনিস বলবো, ডিসেম্বর থেকে আমি একটু বলি স্যার, যেমন একবার লয়ের একটা স্টুডেন্ট আমাকে বললো, স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি লতে চান্স পেয়েছি, ক্লাস শুরু হয়েছে, বই বুঝতেছি না। তা আমি বললাম তো বইটা আনো একটা, তো থিওরি অফ জুরিসপ্রুডেন্স একটা বই নিয়ে আসলো, আমি 10 লাইন 20 লাইন পড়লাম, বললাম দেখো আমি তো ঠিকই বুঝতেছি, কিন্তু আমি তো জীবনে ল পড়ি নাই, তাহলে কেন বুঝলাম? আমি ইংলিশ বুঝি। আর তুমি যে ভাবতেছো যে তুমি লয়ের ইংলিশ বুঝো না, ওটা ভুল, তুমি ইংলিশই বুঝো না। এবং এই যে বাংলাদেশে ওই যে ফেসবুকে আসে বা এলাকায় ওই যে রোগী মারা যায়, ভুল চিকিৎসা, তারপরে ভাঙচুর হয়, এটা অনেক কারণ থাকে, মূল একদম একটা কারণ ইংলিশ। কিভাবে? আমি ফোন পাই, স্যার আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়ি 2nd ইয়ার, রাজশাহী মেডিকেলে পড়ি 3rd ইয়ার, আমাদের মেডিকেলের বইপত্র সব ইংলিশে লেখা, বইটা আমরা বুঝতেছি না, না বুঝে মুখস্থ করে পাশ করে যাচ্ছি। এবং এইটাই হইতেছে বাংলাদেশে, এই যে ভার্সিটিতে বিবিএ, এমবিএ, ল, ইকোনমিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 90% অফ দ্য স্টুডেন্টস আর নট আন্ডারস্ট্যান্ডিং, আর নট কম্প্রিহেন্ডিং হোয়াট দে আর রিডিং। এইটা একদম মানে এটা আমি আরো কেন জানি, ধরো ওই যে কোনো হলে হোস্টেলে গেলে, বাসায় গেলে, ওই ছাত্র থাকলে আমি বলি তোমার বইটা নিয়ে আসো, সিএসসির ছাত্র সে তার বাক্যের লাইন বুঝে না। হ্যাঁ, এই কারণে মানে যদিও একটা রেজাল্ট হচ্ছে ওই হচ্ছে, কিন্তু পাস করার পরে মানে অ্যাপ্লিকেশনটা। স্যার এই যে আপনি মাত্র লয়ের কথা বললেন, স্যার আমি এরকম আছে মানে দেখা যায় প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ করতাম, স্যার অন্য একটা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হবে, স্যার এগ্রিমেন্টের এক একটা স্যার দেখা যাচ্ছে 60 পেজের 100 পেজের এক একটা এগ্রিমেন্ট। স্যার এখন এগ্রিমেন্টের ল্যাঙ্গুয়েজ কতটা টাফ, কতটা হায়ার, এমএনসিদের সাথে একটা হবে পার্টনারশিপ, স্যার তো অনেক হেভি ওয়েটে লেখা। এখন আমাদের দেখা যাচ্ছে আমাদের লয়াররাও সেই লেখে পাঠাচ্ছে, কষ্ট করে স্যার লাইন বাই লাইন পড়ে স্যার বের করতাম আমাদের লয়ারই লিখেছে, কিন্তু ওই আর্টিকেলটা আমাদের এগেনস্টেই যাচ্ছে। তার সাথে যখন আমি বলতেছি যে ভাই এটা তো আমাদের এগেনস্টে, সে আমাকে বুঝাচ্ছে না এটা এরকমই হয়। আমি তো ল জানি না, আমি তো ল পড়ি নাই, বাংলাদেশের ল পড়ে আসি নাই, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি ইট ইজ গোয়িং এগেইনস্ট মাই কোম্পানি। ইংলিশ কথাটাই তো উল্টা হয়ে গেছে এখন, এত প্যাঁচানো ইংরেজি লতে আমি দেখেছি স্যার। হ্যাঁ, এবং স্যার কিছু এবং আবার মজার টার্মস, মনে করেন এখানে স্যার 10টা টার্ম বলে লাস্টের 11তম টার্মে লেখা কি যে উপরে যাই লেখা থাকুক না কেন, যদি আবার এইটা এমন হয় তাহলে উপরে সব বাতিল হলে গণ্য হবে। এইগুলো আবার এই যে আমি সহজ ওয়ার্ডে বললাম এভাবে লেখা থাকে না, সব টাফেস্ট ইংরেজি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সবচেয়ে টাফেস্ট ক্যারিকাচার এখানে থাকে। এখন স্যার
এইটা আমি তো দেখতেছি লয়ারের নিজেরই কষ্ট হয়। মানে আরো ভেঙে ধরলে লয়ার যিনি, যে বাঙালি লয়ার, জি উনি হয় ঢাবির থেকে পাস, জি মানে খুব ভালো লয়ার, মানে যারা ঢাকা বাংলাদেশে পড়ছে, হয় ঢাবি নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং নাহলে রাজশাহী। জি স্যার। তা আমি তো জানি, যেমন একটু বলি তাহলে, এই কোন এক বছরের ঘটনা, 2-1 বছরের মধ্যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, হ্যাঁ, কোন এক ভার্সিটি, এবং সে ল পড়বে। তো তাকে কিন্তু আমি ওই যে হলুদ শীত থেকে কয়েকটা বাক্য ধরছি, ওটাতে পুরো 0 পাইছে। তার মানে কি, মানে এই যে নাম করা লয়ার, এবং ওটা বোধহয় বলছিলাম নাকি, 2জন ব্যারিস্টার, হ্যাঁ, ইয়াং ব্যারিস্টার আমাদের বাসায় আসছিল, কোন একটা ব্যাপারে আলাপ হইতেছে, মানে তো বারোটিলোর পরে আসছে, লন্ডন হ্যাঁ, থেকে আসছে, তাদেরকেও আমি ওই যে ধরছিলাম হলুদ শীত দিয়ে, মানে তাদের সাথে প্রাথমিক তো আলাপ হইতেছে, আর আমি খালি মনে মনে ভাবতেছি যে দিমু নাকি ওই শীতটা, যেহেতু হলুদ শীতটা কি context ওটা তো লয়ার, তা এ তো বার এট ল ব্যারিস্টার, কিন্তু সেজন খাতির হয়েছে, বিদায় নিয়ে বললাম তোমরা একটু বসো, তা 2জনকে দিছি, বোথ অফ দেম গট 0। এবং এই প্রথম আমি জীবনে মনে মনে স্তম্ভিত, বিব্রত, লজ্জিত হয়ে গেছি। তার মানে যেটা বলতে চাচ্ছি, মানে হ্যাঁ, ওনারা বারেট লোক করে আসছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটা খুব গভীর, যে এই যে তুমি যেটা বললা যে কন্ট্রাক্ট হইতেছে, এবং ওই কারণে ওই যে গ্রামীণ ফোনের উদাহরণটা তাহলে একটু বলে দিই নাকি, ওই যে টেলিনর, মানে 95 সালে যখন ইউনূস সাহেব, মানে এই যে গ্রামীণ ফোন আসে, হ্যাঁ, তখন তো টেলিনর, তখন কিন্তু বাংলাদেশে, এটা আবার আমি পড়ছিলাম, ওই যে আব্দুল কাদের সাহেব, যিনি কিনা টেলিনরকে নিয়ে আসছে বাংলাদেশের প্রথম, তো ওই কোনো বিদেশি, তখন 95-এ কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে আসতে চায় নাই, মানে গ্রামীণ, মানে মানে এই যে গরিব মানুষ এইখানে আবার মানে মোবাইলকে কি, তো তারপরে গ্রামীণ মধ্যে আসলো। তো তখন ইউনূস সাহেব, বা তখন যেটা একটা চুক্তিতে ছিল, যে কথা হয়েছিল যে টেলিনর যে 2006-এর মধ্যে 10-12 বছরের মধ্যে তাদের সব শেয়ার বিক্রি করে চলে যাবে। তারপরে যখন 2006-এ ওই যে তাদের বলা হইলো যে তোমরা ইউ সেল ইউর শেয়ার্স অ্যান্ড অ্যাকর্ডিং টু হোয়াট ইউ হ্যাভ সেড, তখন তারা বলে রিড দ্য কন্ট্রাক্ট, চুক্তি পড়া দেখো। তখন চুক্তিতে দেখা যায় যে লিখিত যেটা, যে টেলিনর হ্যাজ অল দ্য ইন্টেনশনস অফ সেলিং দেয়ার শেয়ার, এই যে ইন্টেনশন, এই একটা শব্দের কারণে আর কিছুই করা যায় না, মানে দে আর নট বাউন্ড। হ্যাঁ, মানে টেলিনর বাধ্য এটা বলে নাই, বলছে কি টেলিনরের একটা আগ্রহ আছে, ইচ্ছা আছে। কারণ এটা তাহলে 95-এ যখন চুক্তিটা হইলো, তখন তো মানে ওই বাংলাদেশের পক্ষ থেকে কেউ খেয়াল করে নাই কেন, মানে এই যে 300-500 পেজের যে চুক্তি, ঠান্ডা মাথায় যেখানে কোথায় ফাঁকিটা আছে, এই কারণেই এই যে নেগোসিয়েশনে বাংলাদেশ হেরে যায় সারা দুনিয়ায়। যত বড় বড় প্রজেক্টে, বাবু যে লেখছে না, পেপারে আসছে, আদানি গ্রুপের কি জানি, যে মানে ক্যান্সেলও করা যাবে না, এরকম যে আদানি গ্রুপের সাথে প্রজেক্ট ক্যান্সেল করলে কত $বিলিয়ন দিতে হবে। তার মানে কি, মানে বুঝলে ওরা ওদের মানে একটা তো হলো দুর্নীতির কারণে দেশের ক্ষতি, আর একটা হলো এই ইংলিশ, মানে এবং এটার আলহামদুলিল্লাহ আমরা একটা সমাধানও বের করে ফেলছি, একটু দেখাই দিই তাহলে। এই হলুদ শীত, এটা আমাদের, এটা দিয়ে আমি ক্লাস নেই এইটার, এবং এইটা এখানে যে কয়েকটা কোশ্চেন আছে, আলহামদুলিল্লাহ, যে মানে আমি খুব খুশি যে আমাদের নাফিস সেলিম আর সাজ্জাদ, তারা কিন্তু এটাতে পাশ করেছে এবং ভালো মার্কস আসলেই। এবং এইটা দিয়ে আমি একটা স্পেশাল ক্লাস নেই, ক্লাসটার নাম হলো ইশ ক্লাস। এটা এই শীতকে কেন্দ্র করে। ইশ ক্লাস কেন, ওই ক্লাসটাকে আমি আগে বলতাম ক্যারিয়ার ক্লাস, ইংলিশ ক্লাস, কিন্তু 2012 সালের দিকে ওই ক্লাসটার পরে ঘন্টা 2-এর একটা ক্লাস, ওইটা অল্প সময়ে অনেক কিছু চলে আসে এবং অনেক কিছু সলভ করে দেই, ধরাই দিই যে অনেক কিছু। তো একটা স্টুডেন্ট কমেন্টে লিখছিল যে স্যার, যে আমি কি লিখবো ভাষা খুঁজে পাইতেছি না, খালি লিখলাম ইস, এটা যদি 3টা বছর আগে পাইতাম, 5টা বছর আগে পাইতাম, তাহলে জীবনে কোথায় চলে যাইতাম, এই ইংলিশ নিয়ে। তো এখন ওই যে সুখবর যেটা, এই যে যারা বিশেষ করে এই যে আমাদের দেশে এই যে আমি স্টুডেন্টদের এই যে বই পড়তে চায় না, বিদেশি বই, হ্যাঁ, বা পাঠ্য বই, বা সে যে MBA ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, বই তো বুঝতেছে না, ফলে সে যত জীবনে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতেছে না। তা আলহামদুলিল্লাহ আমরা একটা কাজ করছি, এটাও একটা আল্লাহ তাআলা বড় কাজ। আমরা কি করছি, কিছু বই যেখানে লেখা আছে বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি, না এটাও কিন্তু ওয়ার্ল্ডের নতুন কনসেপ্ট, ওয়ার্ল্ডে নাই। মানে আমরা তো ডিকশনারি সবাই আমরা চিনি, কিন্তু ডিকশনারিতে থাকে শুধু ওয়ার্ডের অর্থ, কিন্তু ভাষা মানে তো বাক্য। আমাদের সমস্যা তো বাক্য নিয়ে,
হ্যাঁ, যে বিশেষ করে রিডিংয়ের বাক্য, স্পিকিং হ্যাঁ হাউ আর ইউ, আই এম ফাইন, ইয়েস এই হলো। কিন্তু এই যে মানে ওই একটু তাহলে বলে দেই, আইএলস পরীক্ষা দিতে যেয়ে তো বাঙালির খবর হয়ে যায়। আইএলসের চেয়ে অনেক কঠিন পরীক্ষা হলো জিম্যাট। ইয়েস স্যার। ওটা এত কঠিন, আমি মজা করে বলি ওটা কিন্তু স্টুডেন্ট, ওটা কিন্তু বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসর কি হয়েছে? বিলুপ্ত। হ্যাঁ, ওইখানে যে এক একটা লাইন থাকে, মানে এক একটা সেন্টেন্স 4 লাইন লম্বা, তো ওইটা হলো এমবিএ করার জন্য ভালো ভালো ভার্সিটি আবার স্কলারশিপ। তো 1993-এ আমার জিম্যাটে স্কোর ছিল গ্রেটার দ্যান 99%, ওয়ার্ল্ডের তখন টপ স্কোর। মানে আমার 740, তখন আমেরিকানদের অ্যাভারেজ ছিল 530, মানে আমেরিকানদের বেশি। তো ওই স্কোরের জন্যই আমি মন বসু স্কলারশিপ পাই। তো এখন ওইখানেও মানে এই যে বড় বড় বাক্য, তো মূল হলো আমাদের দেশে আমরা বাক্যের অর্থ বুঝি না, বাক্যের অর্থ। হ্যাঁ, তো এখন আমরা এটা কী করছি, সাপোজ এই যে 4G অ্যাডভান্স গ্রামার, এখানে এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, হ্যাঁ, শব্দের অর্থ, শব্দগুচ্ছের অর্থ পুরা, মানে এটা কিন্তু ওয়ার্ল্ডের নাই। এখানে 700-র বেশি বাক্য। আবার এই যে এখানে আরেকটা অনুবাদপিডিয়া, এখানে 400-র বেশি বাক্য। হ্যাঁ, আবার রিডিং স্কিল, এখানে এক একটা ওই যে ধরো ও লেভেলে বা আইএলসে প্যাসেজ থাকে, এখানে একটা প্যাসেজ বুঝাইতে প্রায় 26 পেজ। এটা মানে এটা খালি আনসার দেওয়া না যে এটা 3rd লাইন 5th লাইন, পুরা আমরা একটা নতুন পদ্ধতি বের করছি, এক্সাম অ্যাপ্রোচ, হাউ টু সলভ দ্য প্যাসেজ ডিউরিং ওর এক্সাম। ওটার নাম দিছি আমরা সলভটা এক্সাম অ্যাপ্রোচের সমাধান, যে পরীক্ষার হলে স্টেপ 1 স্টেপ 2 করে এই হবে। আবার এই যে কম্পিটিটিভ ভোকাবুলারি, এইখানেও আমরা কি করছি, এটাও ওয়ার্ল্ডের নতুন, যে একটা ওয়ার্ড ওইটা বোঝানোর জন্য পুরা পেজ, একটা ওয়ার্ড বোঝানোর জন্য মেইন হলো আমি শিখাবো বাক্য দিয়ে, এবং বাক্যটার বাংলা অর্থ, অ্যাপ্লিকেশন। আবার এখানে সিনোনিমের বাংলা উচ্চারণ অর্থ, অ্যান্টোনিমের বাংলা উচ্চারণ অর্থ, যাতে এবং যারা মানে সিরিয়াস, যারা আইএলটিএস, স্যাট, টোফেল, জিআরই, জিম্যাট, আমি বলি যে তুমি আগে এই যে এই বাক্য বোঝার ডিকশনারি এগুলো পড়ো, তাইলে তোমার স্যাটের ওই বিদেশি কোশ্চেন বা ও লেভেলেও, যেমন আমি ওই যে কলকাতার থেকে মেসেজ পাইছি, আমরা কলকাতা আন্তর্জাতিক বইমেলায়ও স্টল নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের বই খুব চলছে। এবং যেটা হয়েছে, কলকাতার থেকে পম্পা ঘোষ একজন মহিলা মেসেজ পাঠাইছেন, মানে শি রোড দ্য মেসেজ ইন ইংলিশ, উনি কিন্তু ইংলিশে ভালো। তো উনি লিখছেন যে আমাদের যে রেনান মার্টিন, পিসি দাস, ওনারা কেন আপনার মতো এত সহজ করে ইংলিশ বই লিখতে পারে না, 0 হিরো পাসপোর্ট গ্রামার, উনি কিন্তু খুব পছন্দ করছেন এগুলো, যে এগুলোই তো দরকার। হ্যাঁ, যে পিসি নাম ধরেই লিখছে যে আমার কলকাতার লেখকরা তো আপনার মতো এত সহজ কেন পারে না। এবং মজা হলো মানে ওখানেও ওই যে ওই কলকাতাতেও যখন বই মেলায়, ধরুন অনেক সময় গার্জিয়ান বলছে না আমার বাচ্চা তো ইংলিশ মিডিয়াম, এইটা পর ইংলিশে খুব ভালো, কিন্তু তারপরে বাচ্চাকে যখন সে ওখানে তো বাংলা, পশ্চিমবঙ্গে যখন আমরা এই বই খুলে দেখাইছি একটু পড়ো, তো সে পড়ে কিন্তু খুব পছন্দ করছে, আরে আম্মু হ্যাঁ এটা তো আমার খুব ভালো লাগতেছে। মানে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমি যতই ইংলিশ শিখতে থাকি, আমি যদি ইংলিশ একটু বাংলা অর্থ পাই, একটা শান্তি, একটা তৃপ্তি। স্যার একটা বিষয় যেটা যে আমাদের তো ইংলিশের একটা ভয় কাজ করে, সো আশা করি এটা তো একটা আমরা অ্যাড্রেস করলামই। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়, স্কলারশিপ নিতে চায়, বাট সিজিপিএ কম, রেজাল্টসটা একটু বা ইয়ার গ্যাপ থাকে। হ্যাঁ, এটা নিয়েও খুব গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের জীবন থেকে যেটা ফিল করি, যে আমি তো মন বসু স্কলারশিপ পাইছি, তো কি টোফেল জিম্যাট স্কোরের জন্য, টপ স্কোরের জন্য। তো এখন বুয়েট, আমি বুয়েটে পড়ছি, বুয়েট তো 4 বছরের ডিগ্রি, বা যারা এই যে ভার্সিটিতে পড়ে 4 বছর অনার্স বা বিবিএ ইত্যাদি। এখন আমি বুয়েটের 4 বছরের পড়াশোনা শেষ করছিলাম 8 বছরে। তখন মানে আমার 83-তে ইন্টারমিডিয়েট, 91-এ বের হয়েছি। তখন ছিল এরশাদের শাসনকাল, অনেক সেশন জ্যাম, তখনও অনেক আন্দোলন হইতো, ঘন ঘন এরশাদ সাহেব বন্ধ করে দিতেন। তখন তো আর অনলাইন ছিল না, যেই কারণে এইবারের আন্দোলনটা সফল হয়েছে। তো তখন ইউনিভার্সিটি দেখা যেত 5 মাস বন্ধ, এরকম ঘন ঘন। আর থার্ড ইয়ারে আমি জব দিছিলাম, সোজা বাংলায় ফেল করছিলাম, ফলে 4 বছরের কোর্স পাশ করতে আমার 8 বছর লাগছে। কিন্তু আমি স্টুডেন্ট বলি, কিন্তু আমি তো আন্তর্জাতিক মন বসু স্কলারশিপ পাইছি, হ্যাঁ, এই যে জাপানি শিক্ষা মন্ত্রণালয়ের, কেন? আমার টোফেল, জিম্যাট ইত্যাদি স্কোরের জন্য। তার মানে ইংলিশে ভালো হইতে পারলে 7 খুন স্টুডেন্টদের, মানে এটা অনেক স্টুডেন্ট বলে স্যার আমি তো জাতীয় ভার্সিটি, আমি তো অমুক ভার্সিটি, আমার ইয়ার গ্যাপ
বা আমার এই কম ওই কম, আমি বলি এগুলো কোনো ব্যাপার না, ওগুলো নিয়ে মাথা নষ্ট না করে তুমি ইংলিশে এই যেগুলো উপরে জোর দাও, ইংলিশে দক্ষ হও, IELTS ভালো স্কোর তুলো, টোফেল বা যেটা যেটা লাগে, ইনশাল্লাহ তোমার জন্য ওই ইয়ার গ্যাপ, মানে অনেকে ইয়ার গ্যাপ নিয়ে যেটা করে যে যেমন আমি বুয়েট থেকে বেরিয়েছি 91-এ, আমি গেছি 94-এ, বা অনেকে এই যে গতকালও আসছে, স্যার আমার তো মাস্টার্স করার ইচ্ছা কিন্তু আমার তো 5 বছর হয়ে গেছে পাস করার, আমি যাইতে পারবো কি না। তো আমি বললাম হ্যাঁ, এই 5 বছর যেটা গ্যাপ তোমাকে দেখাইতে হবে যে আমি হয়তো বাবার ব্যবসা আছে, আমি বাবার ব্যবসাতে খাটাখাটি, মানে কিছু একটা ডিসক্রিপশন থাকতে হবে ওই যে স্টেটমেন্ট অফ পারপাস বা SOP-তে যে আই হ্যাভ ডান দিস বা ইত্যাদি। 5 বছর তো আসলে কিছু করছে, হ্যাঁ সে তো ওইটাই কিছু না কিছু তো মানে আমরা করছে। ভাবি যে ইয়ারকে মানে আমি কোনো চাকরি করতেছি না তাহলে আবার কি না, আমি তো কিছু করছি। আবার একটু মজা বলে দেই যে ওই যে বাইরের ওরা তো দেখে লিডারশিপ বা ইত্যাদি ইত্যাদি, ওই যে একটু এক্সট্রা কারিকুলার। যেমন আমার সময় আমি এখন স্টুডেন্ট বলি, বাংলাদেশ এই যে এখন বন্যা হইলো, কত কিছু হইলো বা আন্দোলন হইলো, তুমি আস্তে তোমার এগুলো নোট করে রাখো যে আমি আন্দোলনে কিছু একটা করছি বা বন্যাতে আমি লোকাল একটা লিডারশিপ দিছি। যেমন আমি একটু বলি, আমরা যখন যাই বা যে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন স্টেটমেন্ট অফ পারপাস যে তুমি কমিউনিটিতে কিভাবে সার্ভ করো, তা আমি লিখছি একটা যেমন বন্যা হয় আই গ্যাদার দ্য লোকাল স্টুডেন্টস ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে একটা। আচ্ছা, আরেকটা লিখছিলাম যে আমাদের যেমন ওই যে ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা, তা আমি ওই ঘটনাটা ইজতেমায় আমি কন্ট্রিবিউট করি। আমি এখন ইজতেমা না লিখে অন্যভাবে লিখছি, সোশ্যাল গ্যাদারিং হয়, এই হয়, ওইখানে আই কন্ট্রিবিউট, আই লিড ইন দিস ওয়ে। মানে বোঝা গেছে, মানে বাংলাদেশে তো সবাই তো কিছু না কিছু করে, ওইটাই সুন্দর করে রিপ্রেজেন্টেশনটাই। স্যার আমি গতকালও মনে একটা সিভি দেখছিলাম একজনের, হ্যাঁ এরকম সিভিতে আসলে নিজেকে প্রপার সেল করতে আসলে অনেকে পারে না, ওই ইংরেজিটাও গ্যাপ। তবে এখন ইদানিং অনেক ভালো হয়েছে। আমি গতদিন একজন বলছিলাম যে আরেকজনকে বলতেছিলাম যে আপনার সিভিটা সুন্দর করে একটু ChatGPT-কে আপলোড দিয়ে বলেন যে আমারটা জাজ করে দাও তো, বলো তো কোথায় কোথায় গ্যাপ আছে। এনিওয়ে স্যার, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে কি ধরেন এখন অনেকে দেখতেছে প্রত্যেকের ইংলিশের স্কিলস লেভেল কিন্তু ডিফারেন্ট আর কি, রাইট? সো যার একদমই জিরো, মানে লিটারালি জিরো, তার একদম খুব ভালো একটা পর্যায়ে বা অ্যাটলিস্ট এভারেজেও যাইতে কত সময় লাগবে? ওই তো সাপোজ যে জিরো ধরলাম, সে ফ্রি আছে, হ্যাঁ। এখন আমি একটা শুনি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কোচিং, আমি বললাম না, তুমি কোচিং করার দরকার নাই, আমার কাছেও না, কারো না। ওই যে সে যদি জিরো হিরো পাসপোর্ট গ্রামার, হ্যাঁ, এই দুইটা বই সাপোজ দিলাম ডেলি 2 ঘন্টা করে, 2 ঘন্টা জিরো হিরো, 2 ঘন্টা পাসপোর্ট গ্রামার, তাইলে 2 মাসের মধ্যেই খতম হয়ে যাবে। মানে 4 ঘন্টা করে এভরিডে? হ্যাঁ, ডেলি 4 ঘন্টা না পারে, ডেলি 1 ঘন্টাও যদি পারে, আধা ঘন্টা, হ্যাঁ, তাহলে সে সাপোজ 4 মাস লাগলো, কিন্তু সে সঠিক পথটা পেয়ে যাবে এবং তার স্পিকিং রিডিং মানে ল্যাঙ্গুয়েজের সহি পথে উঠে যাবে সে। হ্যাঁ, তার মানে যদি কেউ একজন মানে মোটামুটি ধরেন যে 2টা বই, লেটস সে, আচ্ছা ওই আরেকটা জিনিস ধরাই দেই, এটা পরে বারবার ভুলে যাইতেছি। মানে ওই যে বললাম না, ভাষা শিখে প্রথমে বাচ্চা লিসেনিং, হ্যাঁ, এই কারণে মানে বাচ্চারা যে ভাষা শিখে প্রথমে তো শুনে মাতৃভাষা, এই কারণে যেমন আন্তর্জাতিক ভাষাবিদ বা এখানেও অনলাইন অফলাইন অনেকে করে, ইংলিশ শিখতে চাও তো বেশি করে BBC শোনো, CNN দেখো, মুভি দেখো, গান শোনো। এটা আসলে 100% ভুল পরামর্শ। কেন? তুমি যদি চাইনিজ শিখতে চাই, চাইনিজ CNN দেখলে হবে না, চাইনিজ মুভি শুনলে হবে? ওই পরামর্শটাও আসছে অক্সফোর্ড থেকে। তারা কেন, আরে বাচ্চা যেভাবে শিখে লিসেনিং, তাহলে ওইভাবে, ওইটা কিন্তু অনেকগুলি কারণে ভুল। আরেকটা কারণ কি বলি, সাপোজ আমরা যখন ছোটোকালে বাংলা ভাষা শিখছি, আমরা বা যে কেউ যখন বাংলা শিখে ছোটোকালে মাতৃ, তো তাকে যদি ওই আধো আধো বাংলা না শোনায়া তাকে যদি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের উচ্চাঙ্গের সাহিত্য পড়ে শোনানো হইতো, ওই বাচ্চা কিন্তু শিখতে পারতো না। ল্যাঙ্গুয়েজ শেখার 3টা আছে, এটা ধরাই দিচ্ছি। এগুলোর জন্য আমি কাজ করতে করতে, একটা হলো ওই শিখনেওয়ালার ওই ল্যাঙ্গুয়েজের মেধাটা যেই স্তরে, বাচ্চার মেধা, বাচ্চাকে আমি ভাত খাবো এটা সারাক্ষণ শুনাইলে কিন্তু হবে না। ওই আধো আধো আমরা বলি না বাবু, হ্যাঁ, মানে তার মেধাটা, মানে মেধা মানে ল্যাঙ্গুয়েজটা যতটুকু জানে ওই স্তরের সাথে মিল রেখে তাকে সারাক্ষণ লিসেনিং হবে। এখন আমরা বাঙালির বেশিরভাগের এই অবস্থা। যদিও আমি অনার্স মাস্টার্স বা ইত্যাদি, আমাদের ইংরেজির মেধাটা হইলো ওই বাচ্চার মতো, ফলে যতই CNN শুনুক হবে না। এখন যার হয়
তার কিন্তু আসলে সিএনএন শুনে হয় না, তার কোনোভাবে আগে হয়ে গেছে। তারপরে সে যখন সিনেমা আর দেখে মনে করে তো আমি সবই বুঝি, ও মনে করতেছে হে আমারে শিখাইছে, আসলে হে তো শিখায় নাই। আমার যুক্তিটা বোঝা গেছে ব্যাপারটা? ওই যুক্তি যদি ঠিক হইতো তো সারা দুনিয়ায় কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স, কোনো কোচিং সেন্টার দরকার নাই। আমি স্প্যানিশ শিখতে চাই দেখি, অথচ তুমি যখন লন্ডনে যাবা, নিউ ইয়র্কে যাবা, সিডনিতে যাবা, টরন্টো, ওইখানেও তো কোচিং সেন্টার আছে, স্পোকেনে আছে, IELTS আছে। যেমন ওই যে অনলাইনে একটা ওই যে বিদেশি একটা ইংলিশের একটা মুভির ওই যে 50 বছর আগের মজার মজার দেখায়, মানে লন্ডনেও স্পোকেন কোচিং সেন্টার আছে। মানে খুব সুন্দর একটা বুঝুন একটা লন্ডনে তো আছে ওই যে সিরিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওই যে কি জানি মজার ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি অসাধারণ একটা সিরিজ। এটা তো 60 সালের খুব মজা। তাইলে মুখ্য কথা মিস্টার ব্রাউন অসাধারণ একটা সিরিজ। আমার ইটা বুঝা গেছে তো। এখন অনেকে আবার বলে তাহলে যে অনেক মহিলারা যেমন হিন্দি শিখা ফেললো, এইটার উত্তর হলো বাইডেন সাহেবকে কি হিন্দি সিরিয়াল শোনাইলে হিন্দি শিখবে? বাংলার হিন্দিতে অনেক মিল আছে, এই জন্য এটা হয়ে যায়। কি আমরা হিন্দিটা অটোমেটিক্যালি শিখতে পারি? ওইটাই হলো ঘটনা। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি একদম পারফেক্ট বলছেন। যেমন আমার বাচ্চা মেয়েকে যখন আমি বলছি যে ওই যে সামনে পাখি আছে চলো আমরা পাখি দেখি, এরকম না বলে তো কি পাখি মা পাখি আয় আয় পাখি আয় আয়, ও কি করে ও হাতটা বের করে ও কিন্তু এই যে পাখি আয় এতটুকুর মধ্যেই আছে, একদম পারফেক্টলি সাইড। তাহলে স্যার এই দুইটা বই আপনি বলতেছেন মানে একটা স্টুডেন্ট বা সে প্রফেশনাল হতে পারে যেই হোক না কেন, তার জিরো ইংলিশ সে ইনশাআল্লাহ তার একটা গ্রোথ হবে। তা সে খালি বাংলা পড়তে পারলেই হবে, যে এমনকি সে ABCD চিনে না তবুও সে পারবে ইনশাআল্লাহ। মানে এইটাই আমি আল্লাহর কাছে খুব বেশি কৃতজ্ঞ যে এটা বিরাট একটা আবিষ্কার। হ্যাঁ, যে ভাষা শেখার যে ধারাবাহিকতা যতটুক এবং তার ভাষা শেখার ক্ষেত্রে আরেকটা হলো রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। মানে ধরো ওই যে আই এম গোয়িং, আই এম প্লেইং, আই এম ডুইং বারবার শুনতে 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 মানে এই জিনিসটা আমরা বইয়ে নিয়ে আসছি ওই যে একই ধরনের, তখন ওই আই হলো সাবজেক্ট, এটা অক্সিলারি, এগুলো কিচ্ছু লাগবে না। খুব সুন্দর স্যার, মানে আমরা প্যাটার্ন দারুণ একটা কথা বলছেন। ইঞ্জিনিয়ারিং ও বা ইয়াতে বলি কি প্যাটার্ন রেকগনাইজ করতে পারছো তো তুমি জিনিসটা ধরতে পারতেছো। আর আরেকটা হলো মানে তাকে যেহেতু আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমাকে অর্থটা বলতে হবে আমার মাতৃভাষায়। এবং এটা আরেকটু বলি যে এটাও ভুলে যাচ্ছি, কেউ আমি যে আজকে কথাগুলি বললাম ওই বড় বড় বোদ্ধা পণ্ডিত যারা কিনা তাত্ত্বিক, আমি বলি যে আমি তো ইংলিশে অনার্স মাস্টার্স না, আমি যত কিছু বলছি এগুলো কিন্তু অক্সফোর্ড কেমব্রিজের পণ্ডিতরা সব এগুলোর বিরুদ্ধে ওনাদের, এবং বাংলাদেশে যারা ওনাদের ফলোয়ার বা ইংলিশ অনার্স মাস্টার ELT ওনাদের আমি বলি যে ওনারা হলো পুঁথিগত পণ্ডিত, আমি হলাম প্র্যাকটিক্যাল পণ্ডিত। তো এখন ওনারা একটা বলে মানে আমি যে কথাগুলি বলছি ইংলিশ শিখতে হবে অর্থ বুঝে, ওনারা তখন এটার বিরুদ্ধে বলে তাহলে কি সারাক্ষণ ব্রেইনে ট্রান্সলেট করবে? বললাম নো, আই নেভার সেড যে অ্যাবাউট ট্রান্সলেশন। আমার কমন সেন্সে কি বলে, আমি যখন শিখবো এই যে আরবি আমরা সারা যখন খতম দিই আমরা কি শিখে ফেলি না, ল্যাঙ্গুয়েজ আমরা তো বুঝি না। এখন আমি যখন শিখবো তখন আমি অর্থ বুঝি শিখবো, বাট ওয়ান্স আই হ্যাভ লার্নড ইট I will understand it automatic English to English. বুঝলেন না? মানে যুক্তি মানে ওনারা কি করতে, সেটা একবার এক জায়গায় তর্ক হয়েছিল, মানে একবার ওই সিনিয়র একজন ছিলেন উনি বললেন হ্যাঁ তার মানে কি সারাক্ষণ আপনি ট্রান্সলেট করতে বলছেন? আমি বললাম না, আমি তো ট্রান্সলেটের কথা বলি, আমার কমন সেন্স কি বলতেছে। আমি যখন এটা চাইনিজ শিখবো আমাকে অর্থ বোঝাইতে হবে না? আবার স্টুডেন্টদেরও আমি বলি, অনেকে বলে স্যার আমি তো চাই না, যে তুমি যদি ইংলিশে দুর্বল থাকো তুমি চায়না গেলা, তো চাইনিজ জিনিস শিখাবে তোমাকে, উনি কি বাংলা দিয়ে শিখাবে? মানে উনি তো ইংলিশ দিয়েই শিখাবে কিছু একটা মানে চাইনিজ থেকে চাইনিজ ডিরেক্ট না বা ওরকম। স্যার ঠিক আছে, মানে পারফেক্ট। স্যার আপনার সাথে আপনি যখন অফিসে আসছিলেন তখন আপনার প্রিয় ওখানে আসছিল এবং খুব এত একটা ইন্সপায়ারিং আমি একটা স্টোরি শুনেছি যেটা আপনি গ্রামগঞ্জে এবং কিভাবে আপনি ইম্প্যাক্ট ফেলছেন, এবং আমার কাছে মনে হয় যে এটা অডিয়েন্সের সাথে শেয়ার করাটা আমার মনে হয় এটা খুবই দরকার। তা আমি একটু বলি যে স্যার আপনার একটু যদি পিয়ের ওই স্টোরিটা বলতেন যে কিভাবে ঘটনা ছিল। ওই 2020 সালের মার্চ মাসের যে 20 তারিখের দিকে লকডাউন শুরু হয়ে গেল, সব বন্ধ। তো ওই যে আমার সহকারী যে আব্দুল মাতিন, সে ওই মাত্র 1 মাস আগেই সাইফুসে জয়েন করছিল, তারপর লকডাউন।
তো আমি তখন তাকে ওই জিরো হিরো পাসপোর্ট টু গ্রামার দিলাম, ওটা তখন ছোটো সাইজ ছিল, দিয়ে ঠিক আছে তোমার মেয়ে পরে 6-এ, বছর 10-11, তাকে পড়তে দাও, এই জান তো লকডাউন। তো পরে কি হলো, ওই মেয়ে 11 বছর বয়স, সে 6-এ পড়ে, ওই 3 মাসে ওই বই দুইটা সে 2-3 বার খতম দিছে, জাস্ট গল্পের বই পড়ার মতো সিরিয়ালি। আর ওই সেন্টেন্সগুলো যে যেমন একটু আগে কোরাস করলাম যে নো হোয়াট ইজ দিস, ইট ইজ এ মোবাইল, নো ইটস নট এ মোবাইল বাট ইটস এ বুক, এ দেখে দেখে লেখছে, আর সে জাস্ট পড়ে গেছে। ফলে 3 মাস পরে যেটা হয়েছে, তার ওই গার্জিয়ানরাও দেখলো, বাবা মা, যে লেখাপড়ায় আগ্রহ চলে আসছে। সে ইংলিশ ভার্সনে পড়তো, বিকরণেসা নাম করা, ওখানেই পড়ে, কিন্তু তার পড়াশোনা আগ্রহ ছিল না। কেন জিজ্ঞেস করছে যখন, আব্বু আম্মু তোমার পড়াশোনা মন নেই কেন? আগে তো বুঝতাম না। ওই যে বোর্ডের যে মানে ইংলিশ ভার্সনে পড়েও যে দুর্বল, কেন সে তো অর্থ বুঝতেছে না। এবং যেটা হয়েছে, সে 6-এ 50 পেয়েছে, ক্লাসে ফার্স্ট গার্ল হয়ে গেছে। 7-এও আরেকবার বইটা খতম দিছে, ওই 2টা বই, আবার 100-তে 100, আবার ফার্স্ট। 8-এও আবার, এবং ওই যে যত স্কুলের বুক লিস্টে অন্য বইয়ের নাম দেয়, প্রচলিত বই যেগুলো চৌধুরী হোসেন পাঞ্জেরি লেকচার যুগে, ওগুলো না, আমার কিচ্ছু দরকার নাই, এই বই। তারপরে 8-এও যখন ফার্স্ট হয়েছে, তখন স্কুলের যিনি ক্লাস টিচার ইংলিশের, উনিও আশ্চর্য, কী ব্যাপার, হঠাৎ করে রেজাল্ট ভালো, ইংলিশও ভালো, তুমি কিভাবে? বললো যে এই যে বই দুটো দেখাইছে, জিরো হিরো পাসপোর্ট টু গ্রামার, এগুলো পড়েই। তখন টিচার নিজে ওই দোকান থেকে বই এনে কিনে, উনিও থতমত যে এত ভালো, এত সহজ বই, অর্থ দিয়ে, এটা তো আমিও জানতাম না, আমিও তো 20 বছর ধরে পড়াই। ফলে উনিও কী করছেন, তার সেকশনে যে 120 জন সবাইকে বসে বই পড়তে, এবং সবাই ওইখানকার সবাই রেজাল্ট ভালো ওই বছর, মানে সবাই। তখন স্কুলেও একটা হইচই পড়ছে, কীভাবে ওই সেকশনের সবাই ভালো হইলো, তো এই স্যারকে পুরস্কার দেওয়া দরকার। তো স্যারকে ডাকছেন, স্যার বলছে আসলে তো আমি তো আপনাদের স্কুলে 20 বছর পড়াই বা 10 বছর, আমি আগে তো কখনো এরকম ছিল না, এই বছর কেন হইলো, জিরো হিরো পাসপোর্ট টু গ্রামারের কারণে। তো এইটাই মানে মূল। আমি কিন্তু আরও এটা তো আমার সহকারী ঘটনা, এরকম চিদাং নেভি স্কুলের একটা মেয়ের একটা মেসেজ পেয়েছিলাম, স্যার আমি ছিলাম লাস্ট গার্ড, এখন সেকেন্ড হয়ে গেছি এই টেস্টে, আপনার বই পড়ার পরেই, জাস্ট বই পড়া আমি সেকেন্ড। ওই যে যখন বিশেষ করে ইংলিশে এই গ্রামার মুখস্থ করতে যে মাথা হ্যাং হয়ে যায়, এটার প্রভাবটা অন্যান্য সাবজেক্টে পড়ে, এবং ওইটার পিছনে মানে বুঝে যে যখন সে ওভারঅল খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই ইংলিশে আর এই কারণে ইংলিশ ভার্সনে পড়েও যে, এবং আরেকটু বলে দিই, একটু মনে হয়েছিল, আমি আলহামদুলিল্লাহ গত 3.5 বছর ধরে আমরা পুরা বাংলাদেশের স্কুল কলেজেও ট্রেনিং দিচ্ছি। এই যে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পিলখানা নাম করা বিজিবি, ওখানেও গত বছর রমজানে ট্রেনিং দিলাম। ওইটার প্রিন্সিপাল ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাফেজ জুনায়েদ সাহেব। উনিও ওই যে ক্লাস ভিজিট করেন, দেখেন যে B1 B2 সাবজেক্ট বোর্ডে, উনিও একটু বিরক্ত। পরে আমাদের পরিচয় হয়েছে, তো আমি 2 দিনে প্রায় 5 ঘন্টা ক্লাস নিয়েছি 60 জন টিচারের। হ্যাঁ, এবং টিচারদের যখন নেই, তারা ওইটা প্রথমে পরীক্ষা নেই, এভরিওয়ান গট 0, এবং এই লিটমাস টেস্ট। তারপরে 2 দিন ক্লাস নেওয়ার পরে ওনারাও খুব খুশি। একজন বললেন যে স্যার আমরা তো TTC নাএম বিয়ামে বহু সরকারি ট্রেনিং করছি ইংলিশের, কিন্তু সব এলো তাত্ত্বিক কথাবার্তা। এই প্রথম আপনি ধরে ধরে যেভাবে অর্থ বুঝিয়ে শিখেলেন, এইটাই তো ক্লাসে খাটানো যায়। কিন্তু এতদিন এই যে যত মানে সরকারি ট্রেনিং হয়, বেশিরভাগই আসলে কোনো ক্লাসে খাটানোর মতো না, এটা এলো। এবং আমরা বিভিন্ন নুরানি মাদ্রাসা, আমিও এটা কি মাদ্রাসাও তো কাজ করতেছি, এবং যারা খবর দেয় আমরা যেমন আমরা এই যে ক্লাস নিয়ে ট্রেনিংও দিয়ে দিই টিচারদের। এবং আমরা মূল যেটা আমরা বলি যে টিচার মানে বাংলাদেশি ইংলিশের সমস্যার মূল কারণ হলো যে টিচাররা নিজেরাই ইংলিশে দুর্বল। উনি তো হি ইজ আ প্রোডাক্ট অফ দ্য সিস্টেম। তা আমরা বলি টিচারদের, আপনি মেহরবানি করে জিরো হিরো পাসপোর্ট যে ট্রেনিং দিলাম, আপনি পড়া শুরু করেন, আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে অর্থ দিয়ে বুঝাইতে হবে। হ্যাঁ, আর না হলে ওই সাবজেক্ট অবজেক্ট এইটা থাকলে এই হবে এবং আমি এটা আসলে মানে, এবং আরেকটু তাহলে বলে দেই, মানে এই জন্য আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে নাই, আমি তো এই লাইনে। হ্যাঁ, কেন ওই যে ক্যারিয়ার বেছে নেওয়া, ওইটা আমি একটু বলি যে এই চুজ ওয়ার্ক ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইউর লাইফ। বেছে নাও ওই কাজ যেটা তোমার ভালো লাগে, তাহলে বাকি জীবনে কোনো কাজ করা লাগবে না। কাজকে আর কাজ মনে হবে না, পেশাকে পেশা মনে হবে না। যদি যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার নেশা, ওইটাকে পেশা বানাইতে পারো। স্যার আর্লি স্টেজে কেমনে বুঝবো? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, এটা তাহলে উত্তরটা দেই যে আমি এটা স্টুডেন্টও বললেন যে আর্লি স্টেজে বোঝা জরুরি না। হ্যাঁ, আরেকটা কথা বলি, লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোন্ট লাভ। এটা আমেরিকান একজন ডাক্তার বলছিলেন। উনিও
ডাক্তারি পড়ছিলেন, বাবা মার চাপে এই ডাক্তার হইতে হবে, এটা বাংলাদেশেও যেমন আছে ওখানেও। তো উনি ওই কিছুদিন প্র্যাকটিস করে ডাক্তারি পড়ছেন, শেষ করছেন, প্র্যাকটিস করে পরে ছেড়ে দিচ্ছেন। এবং তখন ওই মন্তব্যটা করছিলেন, জীবনটা তো ছোট যে আমি প্রতিদিন কাটাতে পারবো না, এমন একটা কাজ করে, এমন একটা পেশা নিয়ে, এমন একটা চাকরি করে যেটা আমার ভালো লাগে না। এটা আমি আমার নিজের জীবন দিয়ে যেটা বলি, আমি যখন বুয়েটে ঢুকার পরে টের পেলাম ভুল হয়ে গেছে, কিন্তু তখন তো আর ছাড়ার উপায় নাই, শেষ করলাম। এবং আসলে কেন আমার ইচ্ছা ছিল আমার বাবা MBA, আমিও MBA করব। তো এবং আসলে মজার ব্যাপার যেটা আমি চিন্তা করি, মানে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস পেয়েই বের হয়েছি, কিন্তু কিছুই রাইট ফ্রম যেদিন পাস করলাম ব্রেনে নাই। এবং আরেকটু বলি কেন বাংলাদেশের টিচিং লাইনে দুর্বল, মানে সাবজেক্ট ওয়াইজ জিরো। আমরা যখন ধরো আমি যখন ছোটকালে পড়ছি স্কুল কলেজে ইত্যাদি, আমরা কি জীবনে চিন্তা করছি বড় হয়ে টিচার হব? আমিও কিন্তু চিন্তা করি নাই। ফলে আমি যেটা যে আমি যদি ধরো ইংলিশে দক্ষ না হতাম, দেখা যায় তো বুয়েটের ডিগ্রির কারণে আমি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে বা কোথাও ইঞ্জিনিয়ারিংয়ের টিচার হইতাম, কিন্তু আসলে তো ভালো টিচার হইতে পারতাম না। মানে বাংলাদেশের যত টিচার, ফিজিক্স বলো অ্যাকাউন্টিং বলো, উনি তো টিচার হওয়ার জন্য ওই সাবজেক্ট পড়ে নাই। তো তারপরে কি হলো, আমি জিম্যাট করলাম, MBA করলাম, ঢাকা ভার্সিটির টিচার হলাম। ঢাকা ভার্সিটির টিচার হয়ে BBA পড়াতাম, পাশাপাশি ইংলিশও পড়াতাম। তখন খেয়াল করলাম আমার বেশি ভালো লাগতেছে ইংলিশ পড়াতে। তখন আমার মানসিক দ্বন্দ্ব শুরু গেল, কী করব। তখন আরও চিন্তা করে দেখলাম ঢাকা ভার্সিটির টিচার, এই প্রেস্টিজ ধুয়ে মনে শান্তি আসবে না, মনের মতো লাইন পেয়ে গেছে ইংলিশ। তখন ঢাকা ভার্সিটির টিচারের চাকরি ছেড়ে দিয়ে সাইফুরস। এটা বলার উদ্দেশ্য এটা, মানে এটা অনেকের জীবনে একটা টাইম আসে, ওইটাই যে জিজ্ঞেস করলে যে আর্লি স্টেজে, হ্যাঁ আমি আর্লি স্টেজে কিন্তু আমিও বুঝি নাই। আগে বুঝলে তো আমি 92তেই শুরু করতাম একদম প্রফেশনালি। হ্যাঁ, তো কিন্তু আমি অনেকের জীবনে টাইম আসে কোন দিকে যাব। তো আমি বলি যে তখন তুমি যেটা পারো, যেটা ভালো লাগে, তোমার মনের সাথে যায়, হ্যাঁ তাইলে ওইটা বেছে নিতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায়। হ্যাঁ, নাহলে এই দেখা যায় যে আমি একটা যেমন আমি চিন্তা করি যেটা ঢাকা ভার্সিটির টিচারের থেকে গেলে, মানে তখন আমাকে অনেকে বলছে না তুমি প্রফেসর হও, সিনিয়র হও, তারপরে আমি বললাম না, তখন তো আমার বয়সও থাকবে না, সাহসও থাকবে না। কিন্তু যখন আবার একটু বলি, আমি কিন্তু গত 3.5 বছর ধরে মাদ্রাসা কেন্দ্রিক যে কাজটা, এতদিনই আই ফাউন্ড মাই কলিং। আমি যে একটা ইংলিশের কথা আছে কলিং এর আরেকটা ওয়ার্ড হলো প্রফেশন, তাই না? আমি এতদিন বলছি যে যেটা আমি বলতেছি, মানে আমি দীর্ঘদিন একটা করতেছিলাম, মানে আমরা সবাই ধরো যারা আমরা একটু ধর্ম করি, যে আমরা কি মসজিদ বা মাদ্রাসার সাথে আমার সম্পর্কে কি আমি একটু ডোনেশন করলাম, কিন্তু আমার মেধা লাগতেছে তো অন্য কাজে, আমার বুঝোটা। কিন্তু মানে বুঝেটা, কিন্তু নবীরা বা সাহাবারা তাদের মেধা লাগতো ধর্মের কাছে, মানে আমি দীর্ঘদিন দিয়েছি কিভাবে আমার মেধাটা কাজে লাগানো যায়। তো যখন আমি এই যে করোনার বন্ধ হইলো, এই যে বইগুলি হইলো বুক 1 2, তখন আমি কিন্তু নিজের গরজে বিভিন্ন ওই যে মাদ্রাসায় যাচ্ছি, এবং তারাও হ্যাপি যে আরে এটা যে এত শেখানো। আমি আরেকটা জিনিস বলি, মাদ্রাসায় যে আমি এটা বলি না যে আপনারা ইংলিশ কেন পড়ান না, অনেক মাদ্রাসায় ইংলিশ নাই আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পড়াচ্ছে আমরা তো সরকারি পদ্ধতিতেই দেখলাম, সরকারি বোর্ডের বই তো 20, হ্যাঁ মাদ্রাসা তো এগুলো ফলো করতেছে। আপনারা তো পরিশ্রম হচ্ছে, ইউ আর ডুইং আ লেবার, কিন্তু ফলাফল তো 0। তা আমাদের পদ্ধতিতে যারাই করতেছে, এবং বহু মাদ্রাসায়, এবং আরেকটু আমরা ইয়াং আলেমদেরকে নিয়েও কাজ করতেছি যারা আলেম হয়ে গেছে। কেন ইউরোপ আমেরিকাও প্রচুর মসজিদ, তারপরে ইসলামী প্রতিষ্ঠান বাড়তেছে, ওইখানেও প্রচুর আলেম দরকার। যেমন এই যে নোমান আলী খান বা মুফতি মেঙ্ক, এরকম সংখ্যা তো বেশি না, কম, তো ওইখানেও কিন্তু প্রচুর আলেম দরকার। তো আমাদের তরুণ আলেমরা যাতে একটু ইংলিশে দক্ষ হয়ে যে ইউরোপ আমেরিকা চলে যেতে পারে, দে উইল আর্ন মান্থলি 2 লাখ 4 লাখ টাকা। ওই সাউথ আফ্রিকায় যে হাসিম আমলা, ওই সাউথ আফ্রিকায় কিন্তু অনেক বড় বড় কওমি মাদ্রাসা আছে, ডারবান, জোহান্সবার্গে। তো ওরা একটা কথা মজা করে বলে, উই এক্সপোর্ট আলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা সারা দুনিয়া আলেম রপ্তানি করে। মানে ওইখানে ওদের তো মাতৃভাষা ইংলিশ, মানে সাউথ আফ্রিকানদের ইংলিশটা কিন্তু খুব সুন্দর, খুবই চস্ত ইংলিশ। তো ওদের ওখানে যারা আলেম হয়, ওরা কিন্তু আলেম হওয়ার পরে ইউরোপ আমেরিকা চলে যায়। এটা ভালো বলছেন স্যার। দেখা যায় কি ওই যে সারা বিশ্বে যখন স্যার প্রতিযোগিতা হয়, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হাফেজ, বাংলাদেশিরা ফার্স্ট হয়, তার মানে কি বাংলাদেশি তো সারা বিশ্বের টিচার হওয়ার কথা, কিন্তু ইংলিশটাই গিয়ে হ্যাঁ
ওইটাই থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের এই এপিসোডটা তো আমি আমাদের অডিয়েন্সের কাছে মানে একদম হাত জোরে রিকোয়েস্ট করবো যে এটা প্লিজ যত বেশি শেয়ার করতে পারেন, Yes. মানে আপনার বিলাভেড ওয়ানের সাথে থেকে শুরু করে পুরো সারাউন্ডিংয়ে একদম শেয়ার করেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে সবভাবে শেয়ার করেন প্লিজ প্লিজ। কজ এই জিনিসটা শুধুমাত্র স্টুডেন্টদের না, টিচার্স থেকে শুরু করে প্রফেশনালস, এভরি সিঙ্গেল পার্সনের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আইএলটিএস থেকে শুরু করে কি নাই এখানে। So, আমি নিজে ফিল করতে পারছি যে আমাদের বড় হওয়ার সময় কোথায় কোথায় গ্যাপ ছিল এবং টিচার্সদের কোথায় গ্যাপ। টিচাররা অসহায়। টিচারদের যদি এভাবে আমরা সাপোর্ট না করতে পারি তাহলে আসলে গালি দিয়ে লাভ নাই দিন শেষে। আলহামদুলিল্লাহ আল্লাহরই একমাত্র দয়া যে তিনি এরকম কিছু একটা পাঠিয়েছেন আমাদের কাছে। নাও ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা এটা ছড়াই দিব ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা মনে হয় অডিয়েন্সকে জিজ্ঞাসা করি আরও এপিসোড লাগবে নাকি, আমাদের এখানে কমেন্ট করেন। আর এই বইগুলা তো মাস্ট, ওই দুইটা বই তো মাস্ট, এগুলো পড়ার জন্য বা কোথা থেকে পাবেন ওই ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা সব ইনফরমেশন আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডেফিনেটলি সেটা চেক আউট করে ফেলবেন। এবং সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।